যাক। আর মানে আজকের ক্লাসে আমি জানিয়ে দেবো রেকর্ডিং ক্লাসগুলো কিভাবে পাবে না পাবে, আমি আজকের ক্লাসে জানিয়ে দেবো। ঠিক আছে, একটু ওয়েট করে যাও। হ্যাঁ স্যার জয়েন করে গেছেন, একটু ওয়েট করে যাও, মানে ক্লাসটা শুরু হয়ে যাক, ক্লাসের শেষে আমি জানিয়ে দেবো রেকর্ডিং ক্লাসগুলো। রেকর্ডিং তো পাচ্ছ, পিডিএফ নোটস গুলো আমি আজকের ক্লাসে জানিয়ে দেবো। ঠিক আছে, আজকের ক্লাসের শেষে আমি জানিয়ে দেবো যে কিভাবে পিডিএফ নোটস তোমরা পাবে বা কিছু, সবকিছু আবারও বলছি সবকিছু তোমাদের, মানে আমার কোনো দরকার নেই, আমি পিডিএফ নোটস নিয়ে পরীক্ষা বসতে যাব না। সবকিছু তোমাদের, এগুলো তোমাদের জন্য আমি আজকে ক্লাসে জানিয়ে দেবো যে কিভাবে পিডিএফ নোটস গুলো পাবে বা কিভাবে অ্যাক্সেস করবে সবকিছু। একটু ক্লাসটা শুরু হয়ে যাক, ক্লাসটা মন দিয়ে করো। ইংলিশ সাবজেক্ট সবার ক্ষেত্রে ভয়ের বোধহয় জায়গা রয়েছে, আমি তো পাই, আশা করি আমার সাথে অনেকে এক দলে আছে। আপার প্রাইমারি অলরেডি শুরু হয়ে গেছে ব্যাচ, মানে এই নিয়ে আমার সাথে পরে আলাদা করে ফোন বা মেসেজ করে নিও, এগুলো নিয়ে আলাদা করে কথা বলে নিও। আর নেক্সট যেটা বলার যে যারা ক্লাসটা করছো অবশ্যই হলো একটু মন দিয়ে করো, যেহেতু সাবজেক্টটা ইংলিশ। স্যার পুরো ডিটেলস, মানে আমি বলছি না যে আজকের ক্লাসে পুরো ইংলিশ একদম তুমি সবকিছু তৈরি হয়ে যাবে, কখনো একটা 1.5 ঘন্টা ক্লাসে সম্ভবই না। যেটা হবে সেটা হচ্ছে অবশ্যই সিলেবাসটা খুব ভালো করে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। অ্যানালিসিস পার্টটা সব থেকে গুরুত্বপূর্ণ, আমি এই নিয়ে কিছু বলছি না, ক্লাসটা করলে বুঝতে পারবে যখন স্যার তোমাদেরকে বলবেন। অবশ্যই কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও স্যার তোমাদের সাথে শেয়ার করবেন ও দেখাবেন যে এনভিএস কেভিএস পরীক্ষাতে কেমন কি কোশ্চেন আসে। ঠিক আছে, স্যার এক্সপার্ট রয়েছেন, তিনি এই জায়গাগুলোকে আরো ভালো তোমাদের সাথে বলতে পারবেন, শেয়ার করতে পারবেন। একটু ক্লাসটা মন দিয়ে শোনো, আর বলবো একদম শেষ পর্যন্ত থাকো। আমি ক্লাসের শেষে জানিয়ে দেবো যে রেকর্ডিং ক্লাস তো যাচ্ছে, পিডিএফ নোটস গুলো কি করে পাবে আমি একদম ক্লাসের শেষে, যেখানে স্যার শেষ করবেন আমি সেখান থেকে জয়েন করবো, তোমাদের যাতে সময় নষ্ট না হয়। ঠিক সেরকম, মানে প্রত্যেকটা ক্লাসে যেমন দেখছো সেরকম। একটু প্লিজ ক্লাসটা মন দিয়ে করো, স্যারের কথাগুলো একটু মন দিয়ে শোনো। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। গুড ইভিনিং টু অল অফ ইউ। সবাই আমার কথা শুনতে পারছো আশা করি। আচ্ছা, তোমাদের দিক দিয়ে মাইক্রোফোনটা অফ আছে? হ্যাঁ, একবার জাস্ট থাম ইমপ্রেশন দেবে। আচ্ছা, আচ্ছা, সবার কাছে দেখো স্ক্রিনটাও আশা করি ভিজিবল হয়েছে। স্ক্রিনটাও ভিজিবল হয়েছে আশা করি। ওকে, ওকে। আচ্ছা, যদি কারোর কাছে স্ক্রিনটা ভিজিবল না হয়ে থাকে এবং আমার কথাগুলো না শোনা যায়, তারা একবার রিজয়েন করে নেবে, ঠিক আছে? তো দেখো, তো আজকে আমরা কেভিএস এবং এনভিএস কে টার্গেট করে ইংরেজি ক্লাসটা করব। তো যে কোনো প্রিপারেশন শুরুর আগে আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হয়, তো সেগুলোকে আমাদের মাথায় রেখেই চলতে হবে। প্রথমত, এই পরীক্ষাটা খুব মানে ফ্রিকুয়েন্ট হয় এমন কিছু নয়, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা খুব একটা এর সাথে অ্যাকাস্টমড হয়তো নই। এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের কাছে হয়তো এর সিলেবাস থেকে শুরু করে এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কেমন হয় এই টাইপের কিছু জিনিসপত্র আমাদের কাছে কিন্তু অজানা। হয়তো কিছু জন হয়তো জানো, কিন্তু আমি ধরে নিচ্ছি যারা ক্লাস করছে তারা এই ব্যাপারে খুব একটা অবগত নও। তো প্রথমত, যে পরীক্ষার প্রিপারেশন শুরু করার আগে, অর্থাৎ আমরা যে আজকে ক্লাসটা করছি, তো আমরা কেন করছি? আমরা আজকে পুরো ইংরেজি সাবজেক্টটা কিভাবে এখানে প্রশ্ন হয় বা কি ধরনের প্রশ্নপত্র আর কি করা হয়ে থাকে, এবং তার সাথে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্বন্ধে আমরা ভালো করে জানবো। এবং তার সাথে আমরা আরেকটা জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যানালিসিস, অর্থাৎ কিভাবে কোয়েশ্চেন গুলোকে জিজ্ঞেস করা হয়েছিল প্রিভিয়াস ইয়ারে। কারণ দেখো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো কিন্তু আমাদের কাছে একটা, মানে কি বলবো, যে মানে আমাদের প্রিপারেশনের রূপরেখা তৈরি করে দেয়, কারণ আমরা কিভাবে এগোবো, হাউ টু প্রসিড। তো এই ব্যাপারটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার করে দেবে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। আমাদের কাছে সময় কিন্তু খুব বেশি নেই, আমাদের কাছে সময় হচ্ছে লিমিটেড। তো তার জন্য কি করতে হবে, আমরা খুব কম সময়ে কিভাবে এত এই যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাসটাকে আমরা আয়ত্ত করতে পারবো, তার জন্য আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। তো এই যে একটা মানে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি সবার আগে আমাদেরকে ঠিক করে নিতে হবে, ঠিক আছে? তো এই স্ট্র্যাটেজিটা কি হবে?
তো আমি তোমাদেরকে বললাম যে প্রথমে আমাদেরকে করতে হবে হচ্ছে ভালো করে সিলেবাসটাকে জানতে হবে, যে সিলেবাসে কোন জিনিসগুলোকে আমাদের পড়তে বলা হয়েছে। কারণ সবার কাছে হয়তো স্টাডি মেটেরিয়াল কিছু থাকতে পারে বা বই থাকতে পারে, আমরা প্রথমে একটা বই কিনে নিলাম, হঠাৎ করে পড়তে শুরু করলাম, আমরা প্রথম থেকে শেষ অবধি পড়ে ফেললাম। ঠিক আছে, দ্যাট ইজ নট দ্য ওয়ে। ঠিক আছে, কারণ আমাদের কাছে সময় কিন্তু খুব লিমিটেড, আমরা মানে প্রচুর সময় পাবো না যে আমরা পড়তেই থাকবো। তাই জন্য দেখবে কিছু পরীক্ষার্থী রয়েছে যারা খুব কম সময়ে পরীক্ষাটা ক্র্যাক করতে পারছে, আবার কেউ হয়তো পরীক্ষাগুলো ক্র্যাক করতে পারছে না, জাস্ট বিকজ তাদের কাছে কিন্তু এই প্রপার স্ট্র্যাটেজিটা নেই। ঠিক আছে, সবাই কিন্তু হার্ড ওয়ার্ক করে, সবাই পড়াশোনা করে, কিন্তু আমরা বুঝতে পারছি না যে হাউ টু প্রসিড। ঠিক আছে, তো আমাদের প্রথম কাজ হবে যে হোয়াট টু স্টাডি অ্যান্ড হোয়াট নট টু স্টাডি, এই দুটোর মধ্যে একটা ডিফারেন্সিয়েট করা। ঠিক আছে, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা তোমাকে বুঝতে হবে যে আমাকে কতটুকু পড়তে হবে, কতটুকু ছাড়তে হবে। এই ছাড়ার ব্যাপারটা যদি আমি বুঝে যাই, অর্থাৎ হোয়াট নট টু স্টাডি যদি বুঝে যাই না, তাহলে পড়ার ব্যাপারটা কিন্তু খুব একটা বেশি থাকে না। ঠিক আছে, আমাদের এক্সামটা ক্র্যাক করার জন্য খুব কম জিনিসই পড়তে হবে। আমি তোমাদেরকে যখন দেখাবো তখন দেখবে যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কিভাবে করা হয়েছে। ঠিক আছে, আমরা আমাদের যে বইটা রয়েছে, আমরা গ্রামার যে রয়েছে, সেখানে গ্রামারটা কি আমি সবকিছু করতে হবে, নাকি কিছু বাদ দিতে পারবো, নাকি খুব কম জায়গায় যদি আমরা ফোকাস করি তাহলে আমরা এক্সামটা ক্র্যাক করতে পারবো। ঠিক আছে, আমাদের সবার লক্ষ্য হচ্ছে এক্সামটা ক্র্যাক করা। ঠিক আছে, তো এক্সামটা ক্র্যাক করার জন্য যেরকম কিছু দরকার আমি তোমাদের সেই স্ট্র্যাটেজি গুলো দেখাবো। বুঝতে পেরেছো? আরেকটা ব্যাপার হচ্ছে সবাইকে একটু ধৈর্য সহকারে শোনার কথা বলবো, কারণ দেখো মানে 3ডির উপরে আমাদের কিন্তু সমস্ত প্রিপারেশনটা দাঁড়িয়ে থাকে। ঠিক আছে, ডিভোশন, ডিটারমিনেশন অ্যান্ড ডেডিকেশন। তো ইউ হ্যাভ টু বি ডেডিকেটেড। ঠিক আছে, প্রথমত ইউ হ্যাভ টু বি ডেডিকেটেড, এবং তোমাকে ইউ হ্যাভ টু কিপ ইউর পার্সিভারেন্স, যে তোমাকে কিন্তু ধৈর্য সহকারে প্রিপারেশনটা করতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি প্রিপারেশন করছো, অর্থাৎ তোমার সিলেবাস শেষ না হচ্ছে, তোমাকে কিন্তু আঁকড়ে ধরে পড়ে থাকতে হবে। ঠিক আছে, তো এটাই সবাইকে বলবো যে একটু ভালো করে মন দিয়ে সবাই শুনবে। আমি তোমাদেরকে যতটা আমার দিক দিয়ে সম্ভব এইটুকু সময়ের মধ্যে আমি সবটাই তোমাদেরকে বোঝাবো। এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে রিগার্ডিং ইংলিশ, তোমরা অবশ্যই ক্লাসের পরে তোমাদের মেসেজ বক্স থাকবে বা কমেন্ট বক্স থাকবে, সেখানে তোমরা কিন্তু প্রশ্ন করতে পারবে। ঠিক আছে, আর বাদ বাকি অন্যান্য যে কোয়ারিজ গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ক্লাসের পরে স্যার তোমাদেরকে ক্লিয়ার করে দেবে। ঠিক আছে, তো সবাই একটু মনোযোগ সহকারে এই যে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 10-15 মিনিট যেটুকু সময় আমাদের লাগবে সবকিছু বোঝাতে, সেই সময় অবধি সবাই একটু ধৈর্য সহকারে শুনবে, এবং যে কোয়ারিজ গুলো হবে সেগুলোকে আশা করি আমি তোমাদেরকে, তোমরা যে সমস্ত জায়গা থেকে প্রশ্ন করতে পারো সব জায়গাগুলো আমি খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেবো। তারপরেও যদি তোমাদের মনে হয় যে না স্যার আমাদের অসুবিধা হচ্ছে বা কিছু এই জায়গাগুলো অসুবিধা হয়েছে, তাহলে তোমরা কিন্তু তখন প্রশ্নটা করতে পারবে। ঠিক আছে, আমি হোয়াট নট টু স্টাডির জায়গাটা তোমাদের দেখিয়ে দেবো ভালো করে। ঠিক আছে, হোয়াট টু স্টাডি তো দেখাবোই, কিন্তু হোয়াট নট টু স্টাডিও দেখিয়ে দেবো, যে আমাদেরকে একটা বই প্রথম থেকে পুরো পড়ে ফেলতে হবে নাকি স্যার আমরা স্ট্র্যাটেজিক্যালি পড়তে পারবো। ঠিক আছে, কারণ দেখো সবাই আমরা স্মার্ট, মানে আমরা হার্ডওয়ার্ক সবাই করি, সবাই পড়াশোনা করি। ঠিক আছে, এখনকার তো সবাই আমরা চেষ্টা করি আমাদের দিক দিয়ে পড়াশোনা করার, কিন্তু ইউ হ্যাভ টু বি স্মার্ট। ঠিক আছে, স্মার্ট ওয়ার্ক করতে হবে তোমাকে। তো স্মার্ট ওয়ার্ক ব্যাপারটাই হচ্ছে এটাই, যে আমরা খুব কম সময়ে কিভাবে আমরা ম্যাক্সিমাম আউটপুট নিয়ে আসবো। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? ওকে, তো দেখো আমরা ওভারঅল, ঠিক আছে, সিলেবাস তো দেখাবোই, তার সাথে আমরা অ্যানালিসিস করব যে কিভাবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো এসছে সেগুলো আমরা দেখব। ঠিক আছে, আর স্মার্ট ওয়ার্ক মানে হচ্ছে এটাই নয়, ঠিক আছে, শুধুমাত্র স্মার্ট ওয়ার্ক মানে এটাই যে শুধুমাত্র স্ট্র্যাটেজি কিভাবে থাকবে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা এগোবো। ঠিক আছে, খুব কম সময়, আমার কাছে সময় কম আছে, সেই কম সময়ের মধ্যে কিভাবে আমরা সিলেবাসটাকে শেষ করব। ঠিক আছে, তো একটু সবাই মনোযোগ সহকারে শুনবে। ঠিক আছে, তো সবাইকে একটু রিকোয়েস্ট করছি সবাই মনোযোগ সহকারে শুনবে।
দেখো আজকের ক্লাসে আমি কেন এইগুলোকে বারবার করে জোর দিয়ে বলি, কারণ আজকের এই যে ক্লাসটা এটা আর পাবে না। এরপরে আমরা রেগুলার ক্লাসে ঢুকবো, তখন আমরা হয়তো এই আজকের কথাগুলো বলতে পারবো না। তো সেই জন্যই আমি আজকের ক্লাসে এই জিনিসগুলোকে বেশি করে জোর দিয়ে বলি। ওকে, আচ্ছা, তো চলো দেখি। আচ্ছা, প্রথমত আমরা চলে যাই, মোটামুটি ধরো তোমাদের পুরো জায়গাটা আমি এখানে ক্লিয়ার করে রেখেছি, আমরা চলে যাই হচ্ছে মোটামুটি এখানটায়। আমরা দেখতে পাচ্ছি যে ধরো যে পার্ট 5 রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 10টা কোয়েশ্চেন দেওয়া হবে, ঠিক আছে, যাদের মান থাকবে হচ্ছে 3 নম্বর করে, টোটাল আমাদের 30 নম্বর থাকবে, ঠিক আছে। তো এই জায়গাটা আমাদের খুব ভালো করে করতে হবে, আমরা আগেই বুঝতে পারছি। তো এইখানটাতে কি ধরনের প্রশ্নপত্র আসে সেগুলো আমি আস্তে আস্তে আলোচনা করছি তোমাদের সাথে। আচ্ছা, এবার টিয়ার 2 তে কি রয়েছে এগুলো দেখতেই পাচ্ছ, ঠিক আছে, তোমাদের জন্য আমি এখানে রেখে দিয়েছি। আচ্ছা, তো কেভিএস এবং এনভিএস এর জায়গা। আচ্ছা, এবার চলে আসি আমি কেভিএস এর পিআরটি টিচার সিলেবাসের এই জায়গাটাতে, যেখানে মোটামুটি কি জিজ্ঞেস করা হয়েছে বা মোটামুটি সিলেবাস কি কি দেওয়া রয়েছে। প্রথমত আমাদের আর্টিকেল বেসড কিছু প্রশ্ন আসে, অর্থাৎ আর্টিকেলস থেকে যে প্রশ্নগুলো হয় সেটা পুরোপুরি হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর উপরে, ঠিক আছে। ফিল ইন দা ব্ল্যাঙ্কস থেকে প্রশ্ন আসে, আর ন্যারেশন থেকে হচ্ছে আমাদের প্রশ্ন আসে, একটা থেকে দুটো প্রশ্ন এখানে আসে, ঠিক আছে। আচ্ছা, প্রেপোজিশন থেকে, অর্থাৎ ফিক্সড প্রেপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এখান থেকেও প্রশ্ন হয়, এবং তার সাথে হচ্ছে প্রেপোজিশন বেসড কিছু আমাদের গ্রামার ওরিয়েন্টেডও কিছু প্রশ্ন হয়, এবং তার সাথে হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস আসে। এই তিনটে জায়গা এখানে কিন্তু কভার করে দিই। আচ্ছা, পাংচুয়েশন বেসড কিছু কিছু প্রশ্ন কোনো বছরে দেখা গেছে, ঠিক আছে, এই জন্য এখানে রেখেছি। আর কম্প্রিহেনশন বেসড কিছু প্রশ্নপত্র হয়তো আমাদের টিয়ার 2 ক্ষেত্রে খুব একটা আসে না, তবু এখানে আর কি রাখা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে আসে, মানে অহরহ আসে না। আচ্ছা, ফিল ইন দা ব্ল্যাঙ্কস টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখান থেকে আর কি রিপিটেডলি 2 থেকে 3টে প্রশ্ন করা হয়ে থাকে, ঠিক আছে। এবং এই যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর টপিকটা রয়েছে, এই ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর টপিকটা হচ্ছে এখান থেকে হচ্ছে আর্টিকেল বেসড আসবে, এখান থেকে হচ্ছে টেন্স বেসড প্রশ্ন হবে, এখান থেকে প্রেপোজিশন বেসড প্রশ্ন হবে, এখান থেকে সিনোনিম বেসড প্রশ্ন হতে পারে, এখান থেকে অ্যান্টোনিম বেসড প্রশ্ন হতে পারে, এখান থেকে হোমোনিম বেসড প্রশ্ন হতে পারে, হোমোফোন রিলেটেড প্রশ্ন হতে পারে, প্যারোনিম রিলেটেড প্রশ্ন হতে পারে, ঠিক আছে। অর্থাৎ এফআইবি অর্থাৎ ফিল ইন দা ব্ল্যাঙ্কস টপিকটা দেখতে পাচ্ছি খুবই ছোট একটা টপিক মনে হয়, কিন্তু এই টপিকটার অন্তরালে কিন্তু অনেক কিছু লুকিয়ে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও ফ্রেজাল ভার্ব রিলেটেড প্রশ্ন হতে পারে, ঠিক আছে। তো এই জায়গাটা আনফোল্ড করলে কিন্তু এত কিছু বেরিয়ে আসে, সুতরাং এই জায়গাটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, এবার হচ্ছে অ্যাডভার্ব রিলেটেড, ঠিক আছে, অ্যাডভার্ব পার্টস অফ স্পিচ থেকে অ্যাডভার্ব রিলেটেড প্রশ্ন এসছে প্রিভিয়াস ইয়ারে। আচ্ছা, আর একটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ একটা ওয়ার্ড দিয়ে দিচ্ছে, সেই ওয়ার্ডটাকে আইডেন্টিফাই করতে বলছে যে এটা কি ধরনের পার্টস অফ স্পিচ, এই টাইপের কিন্তু প্রশ্নপত্র প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে। আচ্ছা, এরার কারেকশন বেসড, এরার কারেকশন থেকে তোমাদের 1 থেকে 2টো প্রশ্ন দেখা গেছে প্রিভিয়াস ইয়ারে, ঠিক আছে। আচ্ছা, এরার কারেকশন এবং সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এরার কারেকশন এবং সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এই রিলেটেড কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে। আর এই জায়গাটার জন্য কিন্তু আমাদের গ্রামারটা খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তো এই ব্যাপারটা হচ্ছে কি, অর্থাৎ এখান থেকে তুমি 1 থেকে 2টো প্রশ্ন কিন্তু তোমরা এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে। আচ্ছা, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট টপিকটাও ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ দেখো সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট প্রতিটা শিফটে দেখা গেছে প্রিভিয়াস ইয়ারে, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট থেকে কিন্তু একটা প্রশ্ন কম্পালসারিলি এসছে, ঠিক আছে, কম্পালসারিলি এসছে প্রতি বছর দেখা গেছে। হয়তো কখনো বলেছে কি গ্রামাটিক্যালি কারেক্ট কোনটা, গ্রামাটিক্যালি কারেক্ট, আচ্ছা প্রপার অর্ডারে তোমাকে সাজাতে হবে, এরকম ভাবে আর কি প্রশ্নপত্র করা হয়েছে। তো সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট থেকে একটা প্রশ্ন কম্পালসারিলি এসছে। আচ্ছা, আনসিন প্যাসেজ থেকেও আমাদের প্রশ্ন দেখা গেছে। আচ্ছা, এছাড়াও যে ভোকাবুলারির মধ্যে যদি চলে আসি, এবার ভোকাবুলারির মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট
একদম প্রথমেই প্রশ্নপত্রের খুললেই যে প্রশ্নটা প্রথমে আসে সেটা হচ্ছে আমাদের সিনোনিম। এইটা হচ্ছে একদম প্রথমে থাকে প্রশ্নে। আমরা যখন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করবো দেখতে পাবো একদম প্রথমেই সিনোনিম থেকে প্রশ্ন আসে, এবং একটা প্রশ্ন কম্পালসারি প্রতি বছর এসছে। আর ঠিক এর পরেই ভোকাবুলারি থেকে যে প্রশ্নটা আসে এটা হচ্ছে অ্যান্টোনিম বা অ্যান্টোনিম বলে বা অপোজিট ওয়ার্ড, এই ধরনের কিছু ওরা ব্যবহার করেছে। সেক্ষেত্রেও দেখা গেছে একটা প্রশ্ন এখান থেকে এসেছে। তাহলে সিনোনিম এবং অ্যান্টোনিম ইজ ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। আচ্ছা, এবার ইডিয়াম থেকে কোনো বছর প্রশ্ন এসেছে, কোনো বছর আসেনি, ঠিক আছে। কিন্তু আমরা কি করব, আমরা এখানে ব্যাকআপ হিসাবে কিন্তু এটাকে রেখে দেবো, ঠিক আছে। ব্যাকআপ হিসাবে এটা পড়ে রেখে দেবো। এগুলো জাস্ট আমাদের ভোকাবুলারি জায়গা মুখস্থ করবো, সেখানে জাস্ট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ব্যাকআপ হিসাবে আমরা কি রাখবো কি না এটা আমি একটু পরে আসছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ভার্ব থেকে প্রশ্ন এসছে, ভার্ব এবং অ্যাডভার্ব দুটো থেকেই প্রশ্ন এসছে, ঠিক আছে। এবং ভার্ব থেকে হচ্ছে কি মানে কোন একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেখানে হচ্ছে ভার্বকে প্লেস করতে বলা হয়েছে, এরকম টাইপের প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে। টেন্স থেকে কিন্তু একটা থেকে দুটো প্রশ্ন এসছে, এবং এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর উপরেই কিন্তু মেনলি এসছে। আবার অনেক সময় সিঙ্গেল ওয়েতেও এসছে, এটাও দেখা গেছে। আচ্ছা, অ্যাডজেক্টিভ থেকেও মোটামুটি ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলো থেকে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ হিসাবেই প্রশ্নপত্র দেখা গেছে। আচ্ছা, মোডাল থেকে আমাদের যেটা দেখা গেছে সেটা হচ্ছে কি মোডাল অক্সিলিয়ারি ভার্ব দিয়ে তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলা হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে ভয়েস চেঞ্জ থেকে একটা প্রশ্ন প্রতি বছর এসছে, একটা প্রশ্ন প্রতি বছর এসছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আমাদের এখানটায় এরার কারেকশনে এসছে, আর সেন্টেন্স ইমপ্রুভমেন্টে এসছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, পিজিটির দিকে যদি চলে যাই সেখানেও আমরা দেখতে পাবো যে মোটামুটি ধরো একই টাইপের প্রশ্নপত্রই এখানে দেখা গেছে, এখানে সিলেবাসটা একই রয়েছে, দেখতে পাচ্ছ ভার্ব এন্ড ইটস টাইপস, ঠিক আছে। ভার্ব, এবং এখানে বলা হয়েছে যে ভার্ব করতে হবে এবং তার সাথে কিছু টাইপ করতে হবে। যেহেতু আমরা কম্পিটিটিভ এক্সামিনেশন পরীক্ষা দিচ্ছি, ঠিক এক্সামিনেশন দিচ্ছি, সেক্ষেত্রে কি হবে দেখো, আমাদের এখানে কিন্তু কাকে বলে এই টাইপের কিছু না করে আমাদের অ্যাপ্লিকেশন গুলো করতে হবে, ঠিক আছে। ভার্বের অ্যাপ্লিকেশন বেসড কিছু পড়তে হবে। তো অ্যাপ্লিকেশন বেসড কিছু প্রশ্নপত্র অনেকবারই প্রিভিয়াস ইয়ারে ভালোই এসছে। তো এখান থেকে ধরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে চ্যাপ্টারটা আছে, মানে সাবজেক্ট হিসাবে হচ্ছে নাউন প্রোনাউন আছে, সাবজেক্ট হিসাবে নাউন প্রোনাউন থাকে, এবং তার সাথে ভার্ব, অর্থাৎ নাউন প্রোনাউন ভার্ব এই তিনটে জায়গা মিলে কিন্তু খুব বেশি প্রশ্নপত্র আসে। তাহলে আমাদের ভার্ব এন্ড ইটস টাইপস, অর্থাৎ কি কি ধরনের ভার্ব দেখা যায়, ঠিক আছে, সেই ভার্ব কোন কোন ধরনের হয়, ধরো ফাইনাইট ভার্বের মধ্যে কি কি হয়, নন ফাইনাইট ভার্বের মধ্যে কি কি হয়, ঠিক আছে, ও ট্রানজিটিভ ভার্ব কাকে বলে, ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে, এছাড়া অনেক কিছু ভার্বের ফ্যামিলি আছে, সেই ভার্বগুলোকে আমাদের দেখতে হয়, স্ট্রং ভার্ব কোনগুলো, উইক ভার্ব কোনগুলো, ঠিক আছে, এ ধরনের অনেক কিছু আছে, সেগুলো আমরা পড়বো। সেই ভার্বের হচ্ছে টাইপ গুলোর মধ্যে আমরা পড়বো এগুলো। আচ্ছা, টেন্স এবং তার ফর্ম গুলো, ঠিক আছে। তো টেন্স থেকে অনেকগুলো প্রশ্নপত্র দেখা গেছে আর কি, একই জিনিসপত্র এখানে দেখো দেখতে পাচ্ছ, কোনো কিছু আলাদা কিছু নেই। ভয়েস চেঞ্জ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আনসিন, ভোকাবুলারির মধ্যে দেখো আবার একই রকম ভাবে হচ্ছে অ্যান্টোনিম এবং সিনোনিমের কথাই বলা হয়েছে, ইডিয়ামের কথা বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর্টিকেলসকে আলাদা করে দেওয়া হয়েছে, মানে এটা এফআইবির জন্য, এটা এফআইবির জন্য। আচ্ছা, কম্প্রিহেনশন আছে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস, ঠিক আছে, অ্যাডভার্ব এবং এরার কারেকশন, তার সাথে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, সেম সিলেবাস কিন্তু এখানেও রয়েছে, ঠিক আছে। আচ্ছা, টিজিটির ক্ষেত্রে যদি দেখতে পাই সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি অলমোস্ট সেম, ঠিক আছে, একই রকম দেখো, সেই ভার্ব, ভয়েস চেঞ্জ ন্যারেশন এগুলোই রয়েছে, ঠিক আছে। আর্টিকেলস, কম্প্রিহেনশন, অ্যাডভার্ব, এরার কারেকশন, রিঅ্যারেঞ্জমেন্ট, ফিল ইন দা ব্ল্যাঙ্কস, আনসিন প্যাসেজেস, টেন্স এন্ড টাইপস। আচ্ছা, ভোকাবুলারির মধ্যে অ্যান্টোনিম, সিনোনিম, ঠিক আছে। গ্রামার, মানে গ্রামার, এখানে গ্রামার বলতে হচ্ছে আমাদের এরার কারেকশন এবং সেন্টেন্স ইমপ্রুভমেন্টের কথা আর কি বলা হচ্ছে। ইডিয়ামস এন্ড ফ্রেজেস, এই জায়গাগুলো পুরোপুরি কভার করছে, ওকে। আচ্ছা, পিআরটি, কেবিএস পিআরটি, এখানেও মিউজিক টিচারের যে সিলেবাস আছে এখানে একই রকম, ঠিক আছে, আমি এটা রিপিট করছি না, এই জায়গাগুলো পুরো একই আছে। আচ্ছা, তো এনভিএস এর ক্ষেত্রেও তাই, ঠিক আছে, এখানেও আমরা দেখতে পাচ্ছি পার্ট 5 যেটা দেখতে পাচ্ছি, সেখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে 10টা কোয়েশ্চেন এবং 3 নম্বর করে, অর্থাৎ
টোটাল 30 মার্কসের কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হবে। ঠিক আছে, একই রকম ভাবে মেন্সের জায়গাটাও তোমরা দেখতে পাচ্ছ। এবার যতগুলো আমরা এই কেভিএস কিংবা এনভিএস এর, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পাওয়া যাচ্ছে বা পাচ্ছি, সেটার বেসিসে আমরা একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের অ্যানালিসিস আমরা করব, যেখান থেকে আমরা দেখব যে কিভাবে প্রশ্নপত্রগুলো প্রিভিয়াস ইয়ারে করা হয়েছে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কিন্তু শুরু হয় হোয়াট টু স্টাডি অ্যান্ড হোয়াট নট টু স্টাডি। ঠিক আছে, তো আমরা পুরো ইংরাজি জায়গাটাকে তিনটে জায়গার মধ্যে ভাগ করতে পারি। স্যার কেমন, কি ভাগ স্যার? প্রথমত আমরা হচ্ছে গ্রামার ফিল্ডের জায়গাটা ভাগ করতে পারি, এর সাথে হচ্ছে ভোকাবুলারি ফিল্ডের ভাগ করতে পারি, এবং তার সাথে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন টেক্সট এই জায়গাটা ভাগ করতে পারি। ঠিক আছে, তো এবার হচ্ছে প্রশ্ন যে স্যার গ্রামার ফিল্ডে আমাদের কি কি পড়তে হবে। ঠিক আছে, ধরো তুমি একটা বই খুললে, সেই বইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রামারের মোটামুটি ধরো অন অ্যান অ্যাভারেজ গ্রামার থেকে মোটামুটি 25টা থেকে ধরো 20 থেকে 25টা মতো চ্যাপ্টার রয়েছে। কথা ভেঙে ভেঙে হয়তো দেখা গেল সাবজেক্ট ভার এগ্রিমেন্টটা আবার ভেঙে দিল, এরকম ভাবে। ঠিক আছে, নন ফাইনাইট ভার্ব গুলো আবার ভেঙে দিল, এরকম ভাবে বিভিন্ন রকম ধরতে গেলে একদম পুরোপুরি যদি ধরতে হয় তাহলে আমাদের 20-25টা রয়েছে। তাহলে আমাদের কি এই সবগুলোই পড়তে হবে স্যার? এই জায়গাটা বোঝার জন্যই আমাদের এই কাজটা করে নিতে হয়। তো সেই কাজটা আমি তোমাদের জন্য আমিই করে দিচ্ছি, তোমাদের আলাদা করে আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বা ট্রেন্ড অ্যানালাইসিস করতে হবে না। ঠিক আছে, দেখো, তো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো যদি অ্যানালিসিস করা যায় তাহলে দেখা যাচ্ছে যে গ্রামার ফিল্ডে আমাদের যেখান থেকে প্রশ্নপত্র এসেছে সেটা হচ্ছে প্রথম যেটা বললাম সেটা হচ্ছে আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ বা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। এখান থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন এসেছে। ঠিক আছে, কখনো এটাকে বলা হয়েছে কোনো একটা জেরান্ড দিয়ে, কোনো একটা নন ফাইনাইট ভার্ব দিয়ে বা জেরান্ড দিয়ে বলা হচ্ছে যে এটা কোন পার্টস অফ স্পিচ। কখনো একটা পার্টিসিপেল আকারে ব্যবহার করে সেই জায়গাটা কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ আমরা যদি মনে করে থাকি যে না স্যার আমাদের নন ফাইনাইট ভার্ব কিছু করতে হবে না, এটা কিন্তু ভুল হবে। কারণ কি, নন ফাইনাইট ভার্বকে এমন ভাবে ওরা দিচ্ছে, ওরা শুধুমাত্র নর্মালি দিচ্ছে না, কিন্তু ওরা নাউনকে ব্যবহার করছে কখনো ইনফিনিটিভ হিসাবে, কখনো ওরা নাউনকে ব্যবহার করছে জেরান্ড হিসাবে, কখনো ওরা নাউনকে ব্যবহার করছে ভার্বাল নাউন হিসাবে। অর্থাৎ এরা হচ্ছে নাউনের ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তো তাই জন্য এরকম ভাবে ওরা কিন্তু ব্যবহার করছে। আবার অ্যাডজেক্টিভকে আমরা অ্যাডজেক্টিভ নরমাল চিনি, কিন্তু ওরা অ্যাডজেক্টিভকে ব্যবহার করছে পার্টিসিপেলের আকারে। পার্টিসিপেলটাও তো অ্যাডজেক্টিভ না? তাহলে পার্টিসিপেল, প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট পার্টিসিপেল যেগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোও তো অ্যাডজেক্টিভের মতোই কাজ করে। তাহলে এটাও হচ্ছে পার্টিসিপেলটাও হচ্ছে নন ফাইনাইট ভার্বের মধ্যেই পড়ে, কিন্তু এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তাহলে ওরা এরকম ভাবে কিন্তু প্রশ্নপত্র করছে। তাহলে স্যার আমাদেরকে কিন্তু এই নন ফাইনাইটের জায়গাটাও কিন্তু রেডি করে রাখতে হবে। ঠিক আছে, তো যাই হোক, তো এখান থেকে আমরা প্রতি বছর দেখছি নাউন, কখনো ভার্ব, কখনো অ্যাডভার্ব, কখনো অ্যাডজেক্টিভ, এই ধরনের কিছু প্রশ্নপত্র জিজ্ঞেস করছে। ঠিক আছে, নেক্সট যেখান থেকে জিজ্ঞেস করছে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ থেকে খুবই সহজ এক প্রশ্ন দিচ্ছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মোটামুটি ধরো যতগুলো দেখা যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস এর উপরেই বেশি দিচ্ছে, অথবা কোনো বছরে প্রেজেন্ট পারফেক্ট এর উপরেও দিচ্ছে। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এর উপরে ওরা মোটামুটি প্রশ্নপত্র দিয়েছে, যেখান থেকে একটা প্রশ্ন প্রতি বছর দেখা যাচ্ছে। ঠিক আছে, কেভিএস এবং এনভিএস দুটোই। আচ্ছা, ন্যারেশন থেকে একটা প্রশ্ন প্রতি বছর থাকছে। ন্যারেশন থেকে ওরা যেটা করছে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে অ্যাভয়েড করে ওরা চলে যাচ্ছে ইন্টারোগেটিভ কিংবা ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে। বোঝা গেল? ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভের উপরে। ইন্টারোগেটিভে ওরা ইয়েস নো কোয়েশ্চেন থেকে একটু সরে গিয়ে কখনো ডব্লিউএইচ কোয়েশ্চেনের উপরেও চলে যাচ্ছে। ঠিক আছে, আর ইম্পারেটিভের ক্ষেত্রে ওরা যেটা ব্যবহার করছে সেটা প্রতি বছর যেটা হচ্ছে সেটা দেখা যাচ্ছে ইম্পারেটিভ থেকে ওরা রিকোয়েস্ট বেসড প্রশ্ন করছেন। ঠিক আছে, তো আমরা এখানটাতে সবটাই শিখে রাখবো,
ঠিক আছে, যে তিনটে রয়েছে আমাদের অর্ডার, অ্যাডভাইস এবং রিকোয়েস্ট, এবং তার সাথে আমরা লেটের যে এক্সেপশনাল ব্যবহারগুলো সেগুলো শিখে রাখবো, যেখানে আমরা প্রপোজ কিংবা সাজেস্ট পাই। তাহলে এখান থেকেও কিন্তু তারা প্রশ্ন করতে পারে, যেহেতু ওরা ইম্পারেটিভ এবং ইন্টারোগেটিভটাকে টার্গেট করছে প্রতি বছর। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আমরা পাচ্ছি। আচ্ছা, এরার কারেকশন। এরার কারেকশন থেকে ওরা কিন্তু বেশ ভালোভাবে প্রশ্নপত্র করছে, যে এখানটাতে মানে কিছু ইডিওমেটিক ফ্রেজ, অর্থাৎ ধরো গ্রামাটিক্যাল পার্ট তো রয়েছেই, মানে গ্রামার বেসড কিছু তো করছেই, তার সাথে ওরা কিছু এখানে ইডিয়ামের জায়গা ব্যবহার করছে, কিছু ইডিয়াম একদম পারফেক্ট যদি তোমরা জানো কিনা সেই ব্যাপারে কিন্তু তোমরা প্রশ্ন করছে ওরা। ঠিক আছে, যে ইডিয়ামটাকে তোমরা ঠিকঠাক করে জানো কিনা, তো সেই রিলেটেড কিছু প্রশ্নপত্র করছে ওরা। ঠিক আছে, আচ্ছা, আর গ্রামারের ওপরে তো করছেই, গ্রামারের ব্যবহার, ধরো একটা সিন্স দিয়ে একটা ব্যবহার আছে, কথার কথা সিন্স এর একটা ব্যবহার এসেছে, যে সিন্সকে যদি আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করি, সিন্সকে আমরা যদি কনজাংশন হিসেবে ব্যবহার করি তার প্লেসমেন্টটা কি রয়েছে। তো সিন্সকে যখন আমরা কনজাংশন, মানে সিন্স তো অ্যাকচুয়ালি সিন্স যখন ব্যবহার করতে পারি আমরা সিন্সকে তিনটে অর্থে ব্যবহার করতে পারি, একটা অ্যাডভার্ব অর্থে, প্রেপোজিশন এবং কনজাংশন। ওরা এই কনজাংশন হিসেবে ব্যবহারটা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন করছে, আবার কখনো প্রেপোজিশন হিসেবেও করছে। তো কনজাংশন হিসেবে যখন আমরা প্রশ্নপত্র দেখব তখন হচ্ছে জানি আমরা সিন্সের পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট ব্যবহার করি, আর সিন্সের আগে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কিংবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। ঠিক আছে, ওরা এর উপরে প্রশ্নপত্র করেছে, অর্থাৎ কিছু ওয়ার্ড, পারফেক্ট ওয়ার্ড আছে, সেই ওয়ার্ড গুলোর উপরে ওরা একটু জোর দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে কিছু ধরো ওয়ার্ড রয়েছে যেমন ডিনাই, অ্যাভয়েড, অ্যাভয়েড ওয়ার্ডটা, এই অ্যাভয়েড ওয়ার্ডটা খুব ওরা ব্যবহার করে, যে অ্যাভয়েড এর পরে হচ্ছে আমরা জানি যে কোনো ইনফিনিটিভ ব্যবহার করা যায় না। ঠিক আছে, অ্যাভয়েড এর পরে ডিরেক্টলি দেখা যাচ্ছে কোনো আইএনজি ফর্মে, অর্থাৎ এটা জিরান্ড হতে পারে, যে ওটা যদি অবজেক্ট হিসেবে কাজ করে জেরান্ড হিসেবে কাজ করবে, বা নন ফাইনাইট একটা ধরো পার্টিসিপেল আকারও হতে পারে, সেটা ওদের ব্যবহার অনুযায়ী। তো সেক্ষেত্রে এই অ্যাভয়েড ওয়ার্ডটাকে ওরা ব্যবহার করেছে অনেকবার। ঠিক আছে, তো এই রিলেটেড আমাদের এরাকারেকশন আছে এবং আমরা দেখবো সেটা প্রশ্নপত্রে কি আছে। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ তোমাদের আমি কি লিখে দিয়েছি, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর উপরে কি কি ধরনের প্রশ্নপত্র ওরা প্রতি বছর পোস্ট করছে। সেটা হচ্ছে যে আমরা দেখতেই পাচ্ছি যে টেন্স রিলেটেড কিছু প্রশ্নপত্র ওরা করছে। ঠিক আছে, টেন্স থেকে ওরা একদম জিজ্ঞেস করছে যে এখানে কি ধরনের টেন্সটা ব্যবহার করা যাবে। ঠিক আছে, ওদের প্রশ্নপত্রে তো টেন্স রিলেটেড প্রশ্নপত্র করছে। টেন্সের বিশেষ করে হচ্ছে পাস্ট পারফেক্টের উপরে খুব একটা জোর দিচ্ছে না, তবুও পাস্ট পারফেক্টের উপরেই আর কি জোর দেয় অন্য বছরগুলো, খুব একটা রিসেন্ট ইয়ারে জোর দিচ্ছে না। তো আমাদের এই জায়গাটা খুব ভালো করে রাখতে হবে, টেন্সের জায়গাটা। আর ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে প্রতি বছর ওরা ফ্রেজাল ভার্ব দিয়ে প্রশ্ন করছে, এবং ধরো মোটামুটি ধরো যেগুলো অহরহ আসছে সেটা বলছি, যেমন হচ্ছে ব্রেক, ব্রেক থেকে ওরা বারবার জিজ্ঞেস করছে। ঠিক আছে, আচ্ছা, কল থেকে ওরা জিজ্ঞেস করছে কল। ঠিক আছে, কল থেকে অনেকবার প্রশ্নপত্র করেছেন। তো এই ধরনের ওরা ইয়েগুলোকে ব্যবহার করছে বারবার করে। ঠিক আছে, আমরা দেখতে পাবো। তো সেখানটাতে দাঁড়িয়ে ফ্রেজাল ভার্বটা আমাদের খুব ভালো করে করতে হবে। ঠিক আছে, এই জায়গাটা আমাদের খুব ভালো করে করতে হবে, মানে ফ্রেজাল ভাবে কিছুই বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, এই জায়গাটা খুব ভালো করে রেডি করতে হবে আমাদেরকে, এবং মানে প্রচলিত কিছু ফ্রেজাল ভার্ব বাদ দিয়েও কিন্তু আমাদের কিন্তু করতে হবে, কারণ এই জায়গাটা উপরে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে। আচ্ছা, এরপরে হচ্ছে আর্টিকেল বেসড, যেটা তোমাদের আগেও বললাম, আর্টিকেল বেসড। ঠিক আছে, ওরা প্রশ্নপত্র করছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। আচ্ছা, প্রেপোজিশন বেসড, প্রেপোজিশন বেসড আমি আগেই বলেছি যে শুধুমাত্র ফিক্সড প্রেপোজিশন করছে এমন নয়। ঠিক আছে, ওরা কিন্তু নর্মাল প্রেপোজিশন থেকেও প্রশ্ন করছে। ঠিক আছে, ফিক্সড প্রেপোজিশন এবং প্রেপোজিশনাল, মানে প্রেপোজিশনের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেখান থেকেও প্রশ্নপত্র করছে। তার সাথে অ্যাপার্ট ফ্রম দ্যাট ওরা কিন্তু প্রেপোজিশনাল ফ্রেজ থেকেও প্রশ্নপত্র করেছে। ঠিক আছে, বা ফ্রেজিং প্রেপোজিশন যাকে যেটা বলে সেটা হচ্ছে আমাদের এখান থেকে প্রশ্নপত্র করছে, অর্থাৎ প্রেপোজিশনের যে ভাগগুলো রয়েছে, ঠিক আছে, সেইগুলো সিম্পল প্রেপোজিশন, কমপ্লেক্স প্রেপোজিশন, কম্পাউন্ড প্রেপোজিশন, ঠিক আছে, প্রেপোজিশনাল ফ্রেজ, তারপরে ধরো ডিসগাইজ প্রেপোজিশন, এরকম টাইপের যেগুলো ভাগগুলো রয়েছে তার উপর কিন্তু ওরা
ভিতরে গিয়ে প্রশ্নপত্র করেছে। তো এই রিলেটেড আমরা 2 থেকে 3টে প্রশ্ন প্রিভিয়াস ইয়ার দেখতে পাচ্ছি। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লজ আইডেন্টিফিকেশন। এই ক্লজ আইডেন্টিফিকেশনটা কিন্তু প্রতি বছর আসছে না, কিন্তু মোটামুটি কিন্তু প্রশ্নপত্র ওরা করেছে। মানে ধরো তুমি যদি দেখো যে মোটামুটি লাস্ট 5 ইয়ার্স এর মধ্যে, ঠিক আছে, হয়তো 3 ইয়ার্স এর নাগাদ ওরা কিন্তু ক্লজ থেকে প্রশ্নপত্র করেছিল। তাহলে ক্লজের জায়গাটা আমাদের কিন্তু তৈরি করে রাখতে হবে, ঠিক আছে। তো নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ যাকে বলে, ঠিক আছে, সেই জায়গাটা, এবং তার সাথে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজটাকেও আমাদের দেখে রাখতে হবে। অর্থাৎ ক্লজের জায়গাটা কিন্তু খুব ভালো করে রাখতে হবে। ফ্রেজ থেকে ওরা এখান থেকে ফ্রেজ দিয়ে প্রশ্ন করেনি, ফ্রেজ থেকে হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ থেকেই প্রশ্নপত্র করেছে। ক্লজ থেকে কিন্তু একটা প্রশ্ন আসছে, সেখান থেকেও আমাদের দেখে রাখতে হবে। আচ্ছা, আমি টেন্স বেসড তোমাদের আলাদা রেখে দিয়েছি, কারণ কি টেন্স বেসড হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাদ দিয়েও কিন্তু টেন্স বেসড আলাদা করে প্রশ্নপত্রটা করেছে। বোঝা গেল? তাহলে আমরা যদি দেখি যে গ্রামার পার্ট অর্থাৎ গ্রামার ফিল্ডে যে ওয়েটেজ আছে, সেই ওয়েটেজ আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 4 6 বা 7 ধরে রাখলাম 9, অর্থাৎ টোটাল 9 মার্কস হচ্ছে আমাদের কিন্তু গ্রামার বেসড, ঠিক আছে, মানে 8 থেকে 9। এবার এটা ভ্যারি করছে প্রতি বছর, ঠিক আছে। মানে এবার ধরো কোনো বছর টেন্স থেকে আলাদা প্রশ্ন দিচ্ছে, আমি ওভারঅলটা ধরেছি, ঠিক আছে। কোনো বছর কি টেন্স থেকে আলাদা করে প্রশ্ন দিচ্ছে, কোনো বছর এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিচ্ছে। তাহলে এখানটায় ধরো এই যে 3 and 4 হয়ে যাচ্ছে, এটা তখন 3 হয়ে যাবে, এরকম ব্যাপার। তো অন অ্যান অ্যাভারেজ তুমি ধরো এখান থেকে মোটামুটি 7টা প্রশ্ন আসছে। ভোকাবুলারি ফিল্ডে যদি যাই, তাহলে আমাদের কি দেখতে পাচ্ছি, আমরা সিনোনিম এবং অ্যান্টোনিমকে দেখতে পাচ্ছি। সিনোনিম থেকে একটা প্রশ্ন একদম একদম প্রথম প্রশ্নটাই হচ্ছে সিনোনিম দিয়ে শুরু হচ্ছে। অ্যান্টোনিম থেকেও আমরা দেখতে পাচ্ছি একটা প্রশ্ন ঠিক সিনোনিমের পরেই আসছে, তারপরে ভয়েস চেঞ্জ বা ন্যারেশন ওগুলো থাকছে। তাহলে সিনোনিম অ্যান্টোনিম থেকে একদম প্রশ্নপত্র কম্পালসারিলি থাকছে। আর আরেকটা হচ্ছে রিঅ্যারেঞ্জ ইন মিনিং অর্ডার, একদম রিঅ্যারেঞ্জ ইন মিনিং অর্ডার, এরকম ভাবে আর কি প্রশ্নপত্রটা আসছে। এখান থেকে আমরা একটা প্রশ্ন একদম কম্পালসারি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই রিডিং কম্প্রিহেনশন ফিল্ডে, অ্যাকচুয়ালি রিডিং কম্প্রিহেনশন ফিল্ডটাতে এখানটায় আমরা আনসিনটাকেও দেখতে পাবো, ঠিক আছে, আনসিনটাকেও দেখতে পাবো। আচ্ছা, এছাড়া এখানে ক্লোজ টেস্ট বা এগুলো থাকে, যে এখানে আসে না সেগুলো ক্লোজ টেস্ট থেকে, ঠিক আছে। রিঅ্যারেঞ্জমেন্ট থেকে আসে। তো রিঅ্যারেঞ্জমেন্টটা এখানটাতে একটু আলাদা করে দেয়া হচ্ছে, রিঅ্যারেঞ্জমেন্টটা এরকম একটু আলাদা করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এখানে মিনিংফুল অর্ডারে সাজাতে হচ্ছে। তো প্রপার যে রিঅ্যারেঞ্জমেন্টটা সেখানে কিন্তু আমাদের জিজ্ঞেস করছে না। বোঝা গেল? তাহলে আমরা ওভারঅল জায়গাটা, অর্থাৎ এখান থেকে আমরা কেন, আমি একটু আগেই বারবার করে তোমাদেরকে যে ফোকাসটা করছিলাম যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, কেন এই প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ডটাকে বোঝার জন্য, বুঝতে পারলে আমাদের দেখো প্রিপারেশনটা খুব সহজ হয়ে গেল। এবার যদি আমরা দেখি যে স্যার তাহলে হোয়াট টু স্টাডি আর হোয়াট নট টু স্টাডির মধ্যে একটা ব্যালেন্স করতে চাই, ঠিক আছে, তাহলে কিভাবে ব্যালেন্স করবো স্যার? তার মানে আমরা দেখলাম এখান থেকে আমরা একটা সাম আপ করতে পারি যে আমাদের কি পড়তে হবে। তাহলে গ্রামার ফিল্ডের জায়গাটা আমি যদি প্রথমে বলি, তাহলে এখানে আমাদের আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, তার মানে এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই জায়গাটা খুব বেশি করে পড়তে হবে, ঠিক আছে। জাস্ট আইডেন্টিফিকেশনের জন্য নাউন থেকে আর অ্যাডজেক্টিভ থেকে কিন্তু খুবই বেশি প্রশ্ন দিচ্ছে, বারবার করে এটা থেকে প্রশ্ন করছে। এছাড়া আমরা ব্যাকআপ হিসাবে কিন্তু প্রোনাউন, ভার্ব এগুলোকে শিখে রাখবো। এই কারণেই, কারণ এই জায়গাটা আমরা আইডেন্টিফিকেশন পার্টস অফ স্পিচ তো হচ্ছেই, এর সাথে আমাদের এরার কারেকশন আর সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এই জায়গাটাতেও হেল্প করবে, হলো? আচ্ছা, এরপরে আমরা যেখানে যোগ দেবো সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ, এরপরে হচ্ছে আমরা ন্যারেশন চেঞ্জ করব, ঠিক আছে। আচ্ছা, এবার এফআইবির জন্য আমরা জাস্ট এখানে কি করে রাখবো, আর্টিকেল শিখে রাখবো। আচ্ছা, প্রেপোজিশনটাকে শিখে রাখবো। আচ্ছা, ফ্রেজাল ভার্বটাকে পড়বো, ফিক্সড প্রেপোজিশনটাকে পড়বো, নর্মাল প্রেপোজিশনটাকেও পড়বো। ফিক্সড প্রেপোজিশনটা আলাদা করে দিলাম, ঠিক আছে, যদিও ফিক্সড প্রেপোজিশনটা হচ্ছে ভোকাবুলারির পার্ট, আমি তাও এখানে লিখে রাখলাম, ঠিক আছে। আর কি করবো, এর সাথে আমরা ক্লজ আইডেন্টিফিকেশনটা পড়ে, ঠিক আছে, ভালো করে রাখবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ক্লজ আইডেন্টিফিকেশন থেকে আমরা প্রশ্নপত্র করে নেব।
ঠিক আছে, এবার যে ক্লজ আইডেন্টিফিকেশন আছে সেই জায়গাটা আমরা কিন্তু এখানে করে দেবো। তো ক্লজ আইডেন্টিফিকেশন থেকে আমরা যেটা করবো, আগেই তোমাদেরকে বললাম যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে, অ্যাডভার্বিয়াল ক্লজ, এই ব্যাপারগুলো আমরা এখানে করে দেবো। ঠিক আছে, তাহলে ক্লজের জায়গাটা হয়ে গেল আমাদের। তাহলে দেখো ওভারঅল কিন্তু আমাদের গ্রামারের জায়গা তৈরি হয়ে গেছে, এর বাইরে আমাদের কিছু করতে হবে না। ঠিক আছে, তাহলে বেশিরভাগটাই দেখো হোয়াট টু স্টাডি যেটা হচ্ছে সেটা কিন্তু এইটুকুটাই, আর হোয়াট নট টু স্টাডির দলে কিন্তু অনেকেই আছে যেগুলো ম্যাক্সিমাম আমাদের পড়তেই হচ্ছে না। ঠিক আছে, ওভারঅল যদি তুমি হিসেব করো এই যে যা রয়েছে মোটামুটি, ঠিক আছে, এটা যদি তুমি হিসেব করো তাহলে খুব বেশি হলে তোমাকে এখান থেকে 10 থেকে মানে মোটামুটি 12টা থেকে 13টা টপিক পড়তে হচ্ছে, বাদ বাকি সবটাই কিন্তু হোয়াট নট টু স্টাডির দিকে। এবার যদি আমরা ভোকাবুলারি ফিল্ডের দিকে চলে আসি, ভোকাবুলারি ফিল্ডটা সেখানটায় হচ্ছে আমরা দেখতে পাবো যে ভোকাবুলারি ফিল্ডে আমরা প্রথম যেটা আমাদের ওয়েটেজের জায়গা সেটা হচ্ছে কি সিনোনিমের জায়গাটা, এরপরে হচ্ছে আমাদের অ্যান্টোনিমের জায়গাটা। ঠিক আছে, এই দুটো জায়গা আমরা করব, তার সাথে ব্যাকআপ হিসাবে আমরা ইডিয়ামটাকেও করে রাখবো আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটাই করে রাখবো, ব্যাস। আর এদিকে তো আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রেখেইছিলাম আর ফ্রেজাল ভার্বও রেখেছিলাম, তো এটা জাস্ট আমাদের তো এমনি ওখানে লাগছে। ঠিক আছে, ফ্রেজাল ভার্বটা এখানে করে দেবো। এই জায়গাটা আমরা মোটামুটি কিন্তু করে ফেলতে পারলেই কিন্তু আমাদের সব জায়গাটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমরা আগে করব, তারপরে সময় থাকলে আমরা প্রথমে এটা করে নেবো, তারপরে আমাদের মানে এটা হচ্ছে যদি ট্রিপল স্টার হয় তাহলে এটা দুটো স্টার এখানে, আর এগুলো তো তোমার আগেই ছিল, এগুলো বললামই না, এগুলো করতেই হবে। এই জায়গাটা আমরা পরে করব। তাহলে এখানে দেখতে পাচ্ছ ওভারঅল আমাকে 3 থেকে 4টে ভোকাবুলারি জায়গা করতে হচ্ছে। ঠিক আছে, আর রিডিং কম্প্রিহেনশনের জায়গাটা হচ্ছে আগেই বললাম, রিডিং কম্প্রিহেনশন থেকে ঠিক আছে একটাই হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট, ওই জাস্ট মিনিংফুল অর্ডার সাজাতে হবে সেটুকুই, যেটা আমরা গ্রামারের পার্টও বলতে পারি আবার এটা রিঅ্যারেঞ্জমেন্টের পার্টও বলতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের, আশা করি তোমাদের কাছে বুঝতে পেরেছো যে হোয়াট টু স্টাডি আর হোয়াট নট টু স্টাডির মধ্যে কিভাবে ব্যালেন্স করবো। যদি সবার কাছে ক্লিয়ার হয়ে থাকে তাহলে একবার থাম ইমপ্রেশন দেবে। মানে বুঝতে পেরেছো যে কোন জায়গাটা আমরা কিভাবে প্রসিড করব। এই ব্যালেন্স করাটা কিন্তু ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। না আমি এখানে বেঙ্গলি ক্লাস তো করাচ্ছি না, আজকে ইংরেজি নিয়ে ক্লাস করাচ্ছি, ইংরেজি নিয়ে কথা বলবো। ঠিক আছে, আচ্ছা, যে অবধি আমি বোঝালাম সে অবধি কারো ডাউট আছে? এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার করে বলছি, যার কাছে এই জায়গাটা ক্লিয়ার হবে তার কাছে কিন্তু প্রিপারেশনটা করতে খুবই সুবিধা হবে। ওকে, এবার আমরা যেটা করলাম, ঠিক আছে, আমরা যা করলাম হ্যাঁ সেপারেটলি, এই যে তোমাদের জন্য সেপারেটলি করে দিয়েছি আমি তো এখানটাতে, এইটা যখন তোমাদেরকে দেবো, এই জায়গাটা তোমাদের যখন দেবো তখন তোমাদের একটা একটা তোমরা পিডিএফ পাবে উইথ অ্যানোটেশন, অর্থাৎ আমি যেগুলো লেখালাম উইথ অ্যানোটেশন পাবে, আর একটা পাবে হচ্ছে উইথআউট অ্যানোটেশন। ঠিক আছে, সুতরাং তোমাদের কাছে সবটাই ছবির মতো থাকবে। ক্লিয়ার? ওকে, তাহলে এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। ওকে, উইথ অ্যানোটেশন এবং উইথআউট অ্যানোটেশন তোমাদের কাছে থাকছে, পুরো জায়গাটা ক্লিয়ার থাকবে। আচ্ছা, তো যাই হোক, এবার আমরা যেটা পড়লাম সেই জায়গাটা এবার চলে যাই যে স্যার এবার আমরা যেটা দেখলাম স্যার আপনি যেরকম বললেন সেটাই কি প্রিভিয়াস ইয়ারে রিফ্লেকশন দেখা গেছে? তো দেখে নেবো ব্যাপারটা, তোমরা এবার দেখো এই ধরনের প্রশ্নপত্র এসেছে কিনা। তো আমরা মোটামুটি ধরো লাস্ট মোটামুটি 4 to 7 ইয়ার্স যেটা দেখা গেছে, ঠিক আছে, তো এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো আমরা দেখেছি, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। দেখো বলেছিলাম প্রশ্নপত্র খুললেই তোমাদের কাছে প্রথম যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে আমাদের সিনোনিমের প্রশ্ন। প্রথমত আমরা দেখতে পাচ্ছেন অ্যাকিউমুলেট বলে একটা শব্দ রয়েছে। ঠিক আছে, অ্যাকিউমুলেট। আচ্ছা, এবার
যেটা আমাদের সলভ করতে হবে সেটা হচ্ছে আমরা 4টে শব্দকে ঘিরেই কিন্তু প্র্যাকটিসটা করব, এটা বল। এবার অনেকের ক্ষেত্রে যেটা শোনা যায় সেটা হচ্ছে স্যার আমাদের সিনোনিম মনে থাকে না, সিনোনিম কিভাবে করব, ঠিক আছে? তার জন্য একটা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি হচ্ছে রুট ওয়ার্ড মেথড, ঠিক আছে? রুট ওয়ার্ড মেথড। রুট ওয়ার্ড বলতে কি, যে আমরা ইংরেজি যারা একটু জানি, মানে ইংরেজি নিয়ে যারা পড়াশোনা করি তারা হয়তো জানবে যে আমাদের ইংরেজি সাবজেক্টটা এক সময় নেটিভ ল্যাঙ্গুয়েজ ছিল, যেটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন দেশের যে ল্যাটিন বলো বা ফ্রেঞ্চ বলো বা বিট রুট বলো, গ্রিক বলো, এই বিভিন্ন জায়গা থেকে সেগুলো ওয়ার্ডগুলো এসেছে যেগুলো আমাদের ইংরেজিকে সমৃদ্ধ করেছে। তো আমরা যদি একটু রুট ওয়ার্ডের মাধ্যমে এগুলোকে পড়াশোনা করি তাহলে দেখবে অনেক সহজেই আমরা কিন্তু মনে রাখতে পারবো। প্রথমত অ্যাকিউমুলেট ওয়ার্ডটা যদি আমরা দেখি, তাহলে অ্যাকিউমুলেট ওয়ার্ডটা এর যদি আমরা রুট করার চেষ্টা করি, ঠিক আছে, তাহলে প্রথমে দেখতে পাচ্ছ এসি অর্থাৎ অ্যাড, ঠিক আছে, মানে টু বা টু ওয়ার্ডস, টু ওয়ার্ডস। আচ্ছা, কিউমুলাস, CUMULS, ঠিক আছে, CUMULUS, ঠিক আছে, LUS, কিউমুলাস। এই কিউমুলাস ওয়ার্ডটার মানে হচ্ছে কিউমুলাস, তোমরা দেখেছো যে কিউমুলাস ক্লাউড, সবাই আশা করি পরিচিত এর সাথে, কিউমুলাস ক্লাউড। কিউমুলাস ক্লাউড, এই কিউমুলাস ওয়ার্ডটার অর্থই হচ্ছে গ্যাদার বা মল্ট, ঠিক আছে, বা হিপ বলতে পারি, ঠিক আছে, হিপ বলতে পারি। তাহলে অ্যাকিউমুলেট মানে হচ্ছে কি, তার মানে সবকিছুকে গ্যাদার করা, ইউ হ্যাভ টু হিপ আপ অর অ্যামাস, অর্থাৎ সমস্ত কিছুকে এক জায়গায় করা, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকিউমুলেটের অর্থ, ঠিক আছে। অ্যাকিউমুলেট অর্থাৎ এসি হচ্ছে টু ওয়ার্ডস এবং কিউমুলাসের অর্থ হচ্ছে আমাদের গ্যাদার, টু গ্যাদার সামথিং। তার মানে অ্যাকিউমুলাস ওয়ার্ডটা ল্যাটিন ওয়ার্ড, কিউমুলাস এবং অ্যাড এই জায়গা থেকে তৈরি হয়েছে, যার অর্থ হচ্ছে গ্যাদার করা। তাহলে এখানে প্রথমে রয়েছে অ্যাকিউজ, অ্যাকিউজ করা মানে হচ্ছে কাউকে দোষারোপ করা, ঠিক আছে, তাহলে এটা কোনোভাবেই সিনোনিমাস ওয়ার্ড নয়। আচ্ছা, প্রেডিক্ট, প্রেডিকশন আমরা জানি, ঠিক আছে, প্রেডিক্ট করা মানে হচ্ছে কোনো কিছু আগে থেকে ভবিষ্যৎবাণী করা, ঠিক আছে। এরপরে হচ্ছে স্টোর, তাহলে স্টোর হচ্ছে কি এর সিনোনিমাস ওয়ার্ড আমরা বুঝতেই পারছি। আচ্ছা, অ্যাকর্ড, ইন অ্যাকর্ডেন্স উইথ, এই ওয়ার্ডটা আমরা সবাই জানি, ঠিক আছে। অ্যাকর্ড বলতে কি বোঝায়, সঙ্গতিপূর্ণ অর্থাৎ হারমোনি, এটা হারমোনি থাকবে, ঠিক আছে, হারমোনি। তো উইথ ওন অ্যাকর্ড বা কোহেরেন্স, হারমোনি কোহেরেন্স, ঠিক আছে, এগুলোকে বলা হয়। কম্প্যাটিবিলিটি, এই ওয়ার্ডগুলো আছে, কনসিস্টেন্সি, ইউনিটি, এটা অনেক কিছু আছে, ইউনিয়ন, এগুলো হয়। তাহলে স্টোরটা হচ্ছে আমাদের এটা। কেন আমরা এই 4টে অপশন নিয়ে স্যার করলাম, কারণ দেখো পরের বছর হতে পারে যে অ্যাকর্ড থেকে প্রশ্নটা আসলো, তো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যখন আমি সলভ করব 4টে অপশন ধরে করব, শুধুমাত্র আনসারটা করব না, ঠিক আছে। নাম্বার 2, নাম্বার 2 প্রশ্নটা কি আছে, আমরা দেখতে পাচ্ছি টিমিড, আমরা খুব সবার কাছে পরিচিত ওয়ার্ড টিমিড, কিন্তু টিমিডের যদি আমি রুট দেখি সেটা হচ্ছে ল্যাটিন টিমেয়ার থেকে তৈরি হয়েছে, টিমেয়ার। এই ওয়ার্ডটাকে যদি মনে রাখতে পারি না আমাদের খুব সুবিধা হবে, মানে টু ফিয়ার, ফিয়ার অর্থাৎ টিমিড মানে হচ্ছে কি যার মধ্যে ভয় রয়েছে, ঠিক আছে, যে হচ্ছে ভীতু, তাকে আমরা টিমিড বলি, কাওয়ার্ড, ঠিক আছে। তো যে টিমিড হবে তার মধ্যে টু ফিয়ার অর্থাৎ সে ফিয়ারফুল হবে, রাইট। তো টিমিড, কাওয়ার্ড, ফিয়ারফুল, শাই, এগুলো হয় কি সিনোনিমাস ওয়ার্ড। আচ্ছা, প্রথমত বোল্ড, বোল্ড হচ্ছে খুব সাহসী, ঠিক আছে, মানে একদম বলতে পারো ডেয়ার ডেভিল আর কি, ঠিক আছে, সাহসী। আচ্ছা, কুল মানে তোমরা জানো এখানে যে ওয়ার্ড গুলো রয়েছে খুব একটা অপরিচিত ওয়ার্ড নয়, সবার কাছে খুব সোজা ওয়ার্ড, তাহলে এগুলো নিয়ে আমি আলোচনা করলাম না, ঠিক আছে। রিফাইন্ড, কুল এবং ফলস, অপশন এ ইজ দা। আচ্ছা, এবার বলেছে যে এর অপোজিট ওয়ার্ড, এই যে অপোজিট, দেখতে পাচ্ছ তো অপোজিট, তাহলে আমরা বোল্ড করলাম। নাম্বার 3 দেখি কি বলেছে, বলেছে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ, দেখেছো, অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। হ্যান্ড টু হ্যান্ড ফাইটিং, ঠিক আছে, এই দেখো ফাইটিং ওয়ার্ডটা দিয়েছে, তাহলে ফাইটিংটা কি এখানটাতে, হ্যান্ড টু হ্যান্ড ফাইটিং। অনেকে বলবো যে স্যার ফাইটিংটা কি স্যার এখানে ভার্ব হিসেবে কাজ করছে, ঠিক আছে, তো ফাইটিংটা তো ভার্ব হিসেবে কাজ করলে কি করে হবে, এখানে বুঝতে হবে যে এই ফাইট থেকে তৈরি হচ্ছে। আমি বলেছিলাম যে কিছু কিছু জিনিসগুলো দিচ্ছে
যে ফাইট ভার্ব থেকে তৈরি হচ্ছে কিন্তু আইএনজি যুক্ত হয়ে সে কিন্তু নাউন হিসাবে কাজ করছে, তার মানে ও জেরান্ডের কাজ করছে। বলেছিলাম যে জেরান্ডের ইকুইভ্যালেন্ট মানে নাউন ইকুইভ্যালেন্ট থেকে প্রশ্ন করছে, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচে। মিললো তো? তাহলে ফাইটিং হচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে আমাদের, দেখো উই আর ফাইটিং, এখানে যদি আমি বলতাম উই আর ফাইটিং, তাহলে এটা ভার্ব হিসাবে কাজ করছে, কিন্তু ফাইটিংটা যদি নাউন হিসাবে কাজ করে তাহলে আমরা কিন্তু সেটাকে জেরান্ড বলবো। ঠিক আছে, আচ্ছা এবার জেরান্ডের সাথে আমি একটু বলে রাখি যে জেরান্ড এবং ভার্বাল নাউনের ডিফারেন্সটা, এটাও একটু বলে রাখি। জেরান্ড হচ্ছে একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে তৈরি হয় যে বাক্যে নাউন হিসাবে কাজ করে, যার মধ্যে নাউন এবং ভার্ব উভয়ের ফোর্স থাকে, তাকে আমরা বলি জেরান্ড। এটা একটা নন-ফাইনাইট ভার্ব। হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন বিটুইন জেরান্ড এন্ড ভার্বাল নাউন? এর মানে ব্যাপারটা হচ্ছে কি, অল মানে সেই সব খাড়ি খাড়ক সব খাড়ক কার নয়, না আমরা বলতে পারি অল জেরান্ডস আর ভার্বাল নাউন। ঠিক আছে, মানে অল জেরান্ডস আর ভার্বাল নাউন, এটা মনে রাখবে। তাহলে কিন্তু অল ভার্বাল নাউন্স আর নট জেরান্ড, মানে সমস্ত ভার্বাল নাউন কিন্তু জেরান্ড হবে না, কিন্তু জেরান্ড হতে গেলে তাকে ভার্বাল নাউন হতে হবে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। ভার্বাল নাউনের সাথে এর ডিফারেন্সটা এটাই যে এটা কিন্তু দুভাবে তৈরি হয়, একটা হচ্ছে ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয়, ঠিক আছে, এটা হতে পারে, আর ভার্বের সাথে সাফিক্স যুক্ত হয়েও কিন্তু ভার্বাল নাউন তৈরি হতে পারে। তাহলে এটা হচ্ছে কি, যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি এটা শুধুমাত্র নাউনের মতো ব্যবহৃত হয়, যার মধ্যে নাউনের ফোর্সই থাকে, তার মধ্যে কোন রকম ভার্বের ফোর্স থাকে না, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। জেরান্ডের মধ্যে নাউন এবং ভার্ব উভয়ের ফোর্সই থাকে, কিন্তু ভার্বাল নাউনের মধ্যে শুধুমাত্র নাউনের ফোর্সই থাকে, ভার্বের ফোর্স থাকে না। এই জায়গাটা ওদের মধ্যে একটা মানে পার্থক্য তৈরি করে। আর একটা হচ্ছে কি, যে এর সাথে হচ্ছে সাফিক্স যুক্ত করেও কিন্তু ভার্বাল নাউন করা যায়, এটা মাথায় রাখবে। আচ্ছা, আর ভার্বাল নাউন দেখতে কেমন ভাবে হবে মনে রাখবে, প্রথমে একটা ডেফিনিট আর্টিকেল কিংবা একটা ইনডেফিনিট আর্টিকেলও বসানো যায়, তারপরে ভার্বাল নাউনটা বসে, তারপরে একটা অফ বসে, এটা হচ্ছে দেখতে হয়। ঠিক আছে, দি অ্যারাইভাল অফ ট্রেন, দেখতে পাচ্ছ, দি অ্যারাইভাল অফ ট্রেন, আগে একটা দা আছে এবং পরে একটা অফ আছে, কিন্তু এই যে ওয়ার্ডটা তৈরি হয়েছে নাউনটা, সেটা কিন্তু দেখো অ্যারাইভ থেকে তার সাফিক্স যুক্ত হয়ে এল যুক্ত হয়ে অ্যারাইভাল তৈরি হলো। তাহলে এটা একটা ভার্বাল নাউন, এবং দেখো এ শুধুমাত্র একটা নাউন হিসেবেই কাজ করছে, এর মধ্যে বিন্দু মাত্র ভার্বের বৈশিষ্ট্য আর অবশিষ্ট নেই। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। কিন্তু জেরান্ডের মধ্যে কিন্তু মনে রাখতে হবে, জেরান্ড নাউন হিসাবে কাজ করলেও জেরান্ডের মধ্যে ভার্ব এবং নাউন উভয়ের ফোর্সই থাকে, তাই জন্য জেরান্ডকে অ্যাডজেক্টিভ যেমন কোয়ালিফাই করতে পারে, আবার অ্যাডভার্বও কিন্তু মডিফাই করতে পারে, এটা মাথায় রাখতে হবে। জেরান্ডকে কিন্তু অ্যাডজেক্টিভও কোয়ালিফাই করতে পারে, আবার অ্যাডভার্বও মডিফাই করতে পারে, কিন্তু ভার্বাল নাউনকে শুধুমাত্র অ্যাডজেক্টিভই কোয়ালিফাই করতে পারে, কোনো অ্যাডভার্ব পারে না, কারণ এর মধ্যে ভার্বের কোনো বৈশিষ্ট্য থাকে না। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তাহলে জায়গাগুলোকে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে আমাদের করে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে ফাইটিং এর জায়গাটা আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারলাম। দেখো অপশনে দেখতে পাচ্ছ নাউন, ভার্ব, এই ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, দেখেছো যেটা বলছিলাম বারবার করে এই চারটের উপরে আসছে। তো কখনো কখনো অ্যাডজেক্টিভকে পার্টিসিপেল হিসাবেও কিন্তু পরীক্ষায় দেবে, এটাও তোমরা দেখতে পাবে প্রশ্নপত্রে। আচ্ছা, এরপরে নাম্বার 4-এ চলে যাই, সেখানে বলছে আমাদের কি ভয়েস চেঞ্জ করতে হবে। ঠিক আছে, দেখো কন্টিনিউয়াস থেকে বলেছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে প্রশ্নপত্র এসছে। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে প্রশ্নপত্র এসছে, তাহলে এই ক্ষেত্রে আমরা খুব সহজেই আমরা করে ফেলতে পারি, সে আর কিছুই নয়, শুধুমাত্র হচ্ছে কি শি ইজ রাইটিং আ লেটার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, যেখানে হচ্ছে সাবজেক্ট আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, ভয়েস চেঞ্জ করতে গেলে কিন্তু ভার্ব হ্যাজ টু বি ট্রানজিটিভ ভার্ব, তার মানে উইথ অবজেক্ট, একটা অবজেক্ট থাকতেই হবে। ঠিক আছে, ভার্বকে ট্রানজিটিভ হতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি শি ইজ রাইটিং হোয়াট, আমি যদি হোয়াট দিয়ে প্রশ্ন করছি, তার মানে এখানটায় আমরা দেখতে পাচ্ছি একটা অবজেক্ট রয়েছে, মানে আ লেটার। তাহলে আর লেটারটা হচ্ছে সাবজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আর লেটার, এবার কি আছে দেখো, প্রথমত ওয়াজ বিং আছে, তাহলে এটা এলিমিনেটেড হয়ে গেল কারণ এখানে ইজ আছে। আচ্ছা, আমরা জানি ইজ রাইটিং থাকলে একটা ইজ বিং রিটেন হয়ে যায়, তাহলে জাস্ট আমরা দেখে নিই অপশন ডি তেই রয়েছে, সেটা হচ্ছে ইজ বিং রিটেন। ব্যাস, ইজ বিং হয়ে গেল এবং এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে এবং বাই হয়ে যাবে,
আর একটা জিনিস মাথায় রাখতে হয়, যেটা হচ্ছে সাবজেক্টিভ কেস থাকে, সেটা এখানে কিন্তু অবজেক্টিভ কেস হয়ে যায়। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ কেস, মানে আমরা প্রোনাউনের ক্ষেত্রে পড়ি যে প্রথমটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, যেটা হচ্ছে সাবজেক্টিভ কেস, এবং এখান থেকে পরিবর্তিত হয়ে যেটা আমাদের অবজেক্টিভ কেস তৈরি হয় সেটা হচ্ছে হার। ঠিক আছে, এখানে যদি হি থাকতো তাহলে হিম হতো। ঠিক আছে, তাহলে এই সাবজেক্টিভ আর অবজেক্টিভ ফর্মগুলোকে একটু দেখে রাখতে হবে কিন্তু। ঠিক আছে, আমি দরকার একবার লিখে দিচ্ছি। ঠিক আছে, আই সাবজেক্টিভ, মি হচ্ছে অবজেক্টিভ। ঠিক আছে, উই হচ্ছে সাবজেক্টিভ, আস হচ্ছে অবজেক্টিভ। ইউ এর ক্ষেত্রে এক্সেপশন, ইউ ইউই হয়, দুটোই সেম হয়। আচ্ছা, সেকেন্ড পার্সন হয়ে গেল। থার্ড পার্সনে হচ্ছে হি, এটা হয়ে যাবে হিম। আচ্ছা, শি থাকলে এটা হার হয়ে যাচ্ছে, আর দে থাকলে ওটা দেম হয়ে যাবে। রাইট, এই জায়গাগুলো একটু মাথায় রাখতে হবে। আর একটা যেখানে কনফিউশন তৈরি হয় হচ্ছে পজেসিভ প্রোনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে ডিফারেন্সটা একটু অসুবিধে হয়। আই এর ক্ষেত্রে পজেসিভ প্রোনাউন অর্থে ব্যবহৃত হয় হচ্ছে কিন্তু মাইন, আর পজেসিভ অ্যাডজেক্টিভ হয় হচ্ছে কিন্তু মাই। আচ্ছা, পজেসিভ প্রোনাউন উই এর ক্ষেত্রে হয় হচ্ছে আওয়ার্স, এটা হয়ে যায় আওয়ার। আচ্ছা, ইউ এর ক্ষেত্রে হয়ে যায় ইয়ার্স, এটা হয়ে যায় ইয়র। আচ্ছা, হি এর ক্ষেত্রে হয়ে যায় হিজ, এটাও কিন্তু হিজ হয়, দুটোই সেম। আচ্ছা, এখানে হয়ে যায় হার্স, এখানে হয়ে যায় হার, এখানে হয়ে যায় দেয়ার্স, এখানে হয়ে যায় দেয়ার। এগুলো আমরা প্রোনাউনের চ্যাপ্টারে পড়ে নেব, পজেসিভ প্রোনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে ডিফারেন্সটা। ঠিক আছে, এর ব্যবহারিক প্রয়োগটা আমাদেরকে ভালো করে করতে হয়। তো যখন আমি বলবো দিস বুক ইজ মাইন, এটা বলতে পারি দিস বুক ইজ মাইন, কারণ তখন দেখো নাউনের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে মাইনটা। আর দিস ইজ মাই বুক যখন বলছি তখন একটা নাউনকে সাপোর্ট নিয়ে বসছে। এই হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, আর আশা করি আমরা রুলটা জানি, আমরা ভয়েস চেঞ্জ যখন করবো সেগুলো আমরা রুলগুলো দেখে নেবো। ঠিক আছে, নেক্সট নাম্বার 5 এ কি বলছে? দ্য টিচার সেড, দ্য টিচার সেড ওয়াই, এ দেখতে পাচ্ছ ওয়াই। ঠিক আছে, তাহলে ন্যারেশনের মধ্যে আমরা দুটো কোশ্চেন জানি হয়, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন হয়, আর একটা হচ্ছে WH কোয়েশ্চেন হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি WH থেকেই প্রশ্নটা দিয়েছে। তো আমি তোমাদের আগেও বলেছিলাম, দ্য টিচার সেড, দ্য টিচার সেড ওয়াই আর ইউ সো লেট টুডে। ঠিক আছে, প্রথমত আমাদের টুডে থাকলে দ্যাট ডে হয়ে যায়, চারটে অপশনে দেখো দ্যাট ডে রয়েছে, তাহলে এটা দিয়ে আমরা কিছু করতে পারছি না। দ্য টিচার সেড, তাহলে এখানে আমরা জানি রিপোর্টিং ভার্ব, এইটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর যেটা আমাদের ইনভার্টেড কমার মধ্যে থাকে, অর্থাৎ ইনভার্টেড কমাটার মধ্যে কেমন ভাবে থাকে, এটা যদি এই দিকে থাকে এরকম ভাবে, ওদিকে হচ্ছে এরকম হবে। ঠিক আছে, তাহলে রিপোর্টেড স্পিচটা, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টিং ভার্ব যদি আমাদের সেট থাকে তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে আস্কড হয়ে যায়। তাহলে চারটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা আস্কড আছে, এটাও আস্কড আছে, এটাও আস্কড আছে, আর এটাও ইনকোয়ার্ড অফ বলে একটা ওয়ার্ডও হয়, সেক্ষেত্রে ওটা দেওয়া হয়েছে, অসুবিধা কিছু নেই। আর কি, যে আমাদের মাঝখানে যে একটা কনজাংশন থাকে, মানে যেটাকে অ্যাড করে, সেই জায়গাটা আমাদের কিন্তু এক্ষেত্রে ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হয় ইফ বা ওয়েদার, কিন্তু এখানে যেহেতু ইন্টারোগেট মানে WH কোয়েশ্চেনই রয়েছে, সেক্ষেত্রে WH ওয়ার্ডই বসে যাবে। তাহলে দ্য টিচার আস্কড শিলা। ঠিক আছে, এবার কাকে জিজ্ঞেস করছে? শিলাকে জিজ্ঞেস করছে, তাহলে শিলা এখানে অপশনে রয়েছে। ওয়াই, এবার দেখো মনে রাখতে হবে, যদি এটা অ্যাসার্টিভে থাকে মানে ইন্টারোগেটিভে থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে, তাহলে এটাকে অ্যাসার্টিভে পরিণত করতে হয়। কিন্তু প্রথম সেন্টেন্সটা দেখতে পাচ্ছি ওয়াই ওয়াজ শি লেট, তার মানে এখানে কিন্তু ইন্টারোগেটিভই রয়ে গেছে, তাহলে এটা কখনোই সম্ভব নয়। পরেরটা হচ্ছে দেখো যে দ্য টিচার আস্কড শিলা ওয়াই, এবার মনে রাখতে হবে ইউ আছে, তার মানে মনে রাখবে ইউ সব সময় থাকলে এখানে রুলটা কি রয়েছে, যদি আমাদের রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন থাকে, তাহলে আমাদের সবসময় সাবজেক্টকে ফলো করে রিপোর্টিং ভার্বের, আর সেকেন্ড পার্সন থাকলে অবজেক্টকে ফলো করে, থার্ড পার্সন থাকলে যা থাকবে তাই, রিমেইনস আনচেঞ্জড। ঠিক আছে, তাহলে দেখো এখানটায় রয়েছে ইউ, তার মানে ইউ কাকে ফলো করবে? শিলাকে ফলো করবে, মানে এখানে দ্য টিচার সেড টু শিলা ছিল, তাহলে শিলা হচ্ছে শি, তাই জন্য দেখো শি বসে আছে, অসুবিধা নেই। ওয়াই শি, এইবার কি আছে? আর ইউ, মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের আরেকটা রূপে বসে আছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট করতে হবে। তাহলে দেখো ওয়াই শি ওয়াজ লেট, ঠিক আছে, দ্যাট ডে, তাহলে সবটা মিলে যাচ্ছে এখানটাতে, ওয়াই শি ওয়াজ লেট দ্যাট ডে আস্কড শিলা। ঠিক আছে, দ্য টিচার আস্কড শিলা ওয়াই শি ওয়াজ লেট দ্যাট ডে। ঠিক আছে, কিন্তু হ্যাঁ একটা প্রশ্ন হচ্ছে, এখানে দেখো একটা ইন্টারোগেটিভ
চিহ্ন রয়েছে এটা কিন্তু হবে না, ফুল স্টপ হবে। তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার টু অল? ইজ দ্যার এনি ডাউট রিগার্ডিং দ্যাট? বলো। হার্ড সি হবে মানে কোনটা হার্ড সি হবে? কোনটা হার্ড সি হবে? ও আচ্ছা, হার্টস মানে আচ্ছা, অ্যাকচুয়ালি ওটা পজেসিভ আকারে বসে, ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে পজেসিভ আকারে বসে ওটা, ঠিক আছে? হার্টস মানে হচ্ছে পজেসিভ আকারে। ধরো তুমি হার শার্ট এইটা বলছো, হার শার্ট, হার শার্ট ব্যবহার না করে এখানটায় তুমি এটাকে তুমি বলছো পজেসিভ অ্যাডজেক্টিভ, আর এখানে এটা হয়ে যাবে পজেসিভ প্রোনাউন, যেটা শুধুমাত্র একাই বসতে পারে কারণ নাউনের পরিবর্তে বসছে, এটাই, আর কিছুই না। আচ্ছা যাই হোক, ওকে ওকে ওকে, ওয়েলকাম। এবার দেখো, তার মানে হয়ে গেল আমাদের 3 নম্বর আনসারটা। এবার পরেরটা কি বলেছে আমরা একটু দেখে নিই, যে মিনিংফুল অর্ডারে সাজাতে হবে, ঠিক আছে? সবাই দেখো, চেষ্টা করো এটা করার। দেখো, অল দ্য মানে বলছে মাস্ট নো ক্যান হেল্প ইউ বিফোর আই, আর লাস্টে আই আছে, তাহলে কি হবে? দেখো অপশন দেখো, প্রথমে বি বলেছে, তাহলে বিটা যদি প্রথমে করি ক্যান, ক্যান হেল্প ইউ, তাহলে প্রথমে তো বি দিয়ে শুরু হবে না, এটা আমরা বুঝতেই পারছি। আচ্ছা, ডি দিয়ে দেখি আমরা শুরু হতে পারি কিনা। বিফোর আই, বিফোর আই ক্যান হেল্প ইউ, ঠিক আছে? বিফোর আই ক্যান হেল্প ইউ, তাহলে আমরা তারপরে বলছি আই, বিফোর আই ক্যান হেল্প ইউ আই মাস্ট নো, তাহলে এ হবে মাস্ট নো অল দ্য ফ্যাক্টস, হতে পারে, তাহলে এটা হতে পারে, ঠিক আছে? অবশ্যই আমাদের এটা হতে পারে। তাহলে বিফোর আই ক্যান হেল্প ইউ, ঠিক আছে, আই মাস্ট নো অল দ্য ফ্যাক্টস, এই হচ্ছে মিনিংফুল অর্ডারে সাজাতে হবে, দ্যাটস অল। আচ্ছা, এবার ধরো এটা বলেছে আইডেন্টিফাই দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স গিভেন বিলো দ্যাট হ্যাজ অ্যান এরার ইন ইট, কোথায় ভুল আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। হ্যাজ, প্রথমে বলেছে হ্যাজ ইদার অফ ইউ, হ্যাজ ইদার অফ ইউ, তোমাদের মধ্যে যে কেউ একজন, ঠিক আছে? মানে আমরা জানি ইদার, ইদার অর বা নেইদার ন দুজনের মধ্যেই বসে, ঠিক আছে? তাহলে হচ্ছে তোমাদের মধ্যে যে কেউ, ঠিক আছে? এখানে হ্যাজ আছে, খুবই ইজি, হ্যাজ এর পরে এখানে স আছে, তাহলে এটা কি হয়ে যেত অ্যাকচুয়ালি, হ্যাজ ইদার অফ ইউ সিন মাই বুক, ঠিক আছে? কারণ হ্যাজ এর পরে পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে, তাহলে সি হয়ে যাবে আনসার, ঠিক আছে? আচ্ছা, ইদারের ক্ষেত্রে একটু ব্যবহারটা বলে দিই। যখন ইদারটা চলে এলো তখন ইদারের একটু ব্যবহারটা আমরা জেনে রাখি, যে কি হয়ে যাবে ইদার, ইদার অর যদি বসে মনে রাখবে ইদার অরের ক্ষেত্রে রুলটা এটাই, যে ভার্বের নিয়ারেস্ট, ভার্বের নিয়ারেস্ট যে থাকবে, ভার্বের কাছাকাছি যে থাকবে সে হচ্ছে মেন সাবজেক্ট হবে, এবং তাকে অ্যাকর্ডিং টু দ্যাট সাবজেক্ট ভার্ব উইল বি প্লেসড, ভার্বটা সেক্ষেত্রেই তাকে ফলো করবে। আর পজেসিভ অ্যাডজেক্টিভও কিন্তু সেই একই রকম ভাবে তাকে ফলো করবে, ঠিক আছে? ইদার হি অর হিজ ফ্রেন্ডস হ্যাভ or has done his or their work, তাহলে দেখো ইদার হি অর হিজ ফ্রেন্ডস, ঠিক আছে? তাহলে বুঝতেই পারছো হিজ ফ্রেন্ডসটা হচ্ছে কি আমাদের ভার্বের কাছে আছে, তাহলে এটা কখনোই হ্যাভ, এটা হ্যাজ হবে না, হ্যাভ হয়ে যাবে, তাহলে এখানটায় এটাও হবে না, এটাও দেয়ার হয়ে যাবে, এই ব্যাপারটা। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে ইদারের সাথে যখন ইদার হবে, ইদারের পরে যদি একটা অফ চলে আসে তাহলে এরপরে সাবজেক্টটা হয়ে যায় প্লুরাল, ভার্ব হয়ে যায় সিঙ্গুলার, আর পজেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা মাথায় রাখবে। ইদারের পরে যে সাবজেক্ট থাকে সেটা প্লুরাল হয়ে যায় এবং ভার্ব হয়ে যায় সিঙ্গুলার, পজেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যায় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা হচ্ছে ইদার, ইদারর মানে ইদার নরের ক্ষেত্রে রুলটা প্রযোজ্য হবে। ওকে, নেক্সট। এবার বলেছে নেক্সট প্রশ্ন কি বলেছে আমরা দেখি।
বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য সেন্টেন্স, এটা এফআইবি দিয়েছে দেখো, বাই চুজিং দ্য কারেক্ট অপশন আউট অফ দোজ দ্যাট ফলো। অ্যাট দ্যাট টাইম দ্য ফোন র্যাং, ঠিক আছে, সেই সময় হচ্ছে ফোনটা বাজলো, তাহলে এটা আমাদের পাস্ট ইনডিফিনিট করা রয়েছে, পাস্ট ইনডিফিনিট করা রয়েছে। অ্যান্ড শি ড্যাশ দ্য টেবল, তাহলে সেই মুহূর্তে সে কোন পর্যায়ে ছিল। তাহলে একটা যদি আমাদের পাস্ট ইনডিফিনিটের ঘটনা থাকে, তাহলে ধরো আমরা যদি এখানে দেখি যে একটা পাস্টের ইভেন্ট রয়েছে, ফোনটা এখানে রিং করছে, সে এখানে আমি যদি পাস্ট এটা ধরো আমাদের প্রেজেন্টের দাগ, প্রেজেন্টের রেসপেক্টে এটা পাস্টে আছে। আচ্ছা, সে ফোন করছিল, তাহলে সেই সময় কি করছে, যে শি ড্যাশ দ্যাট অ্যাট দ্য টাইম অফ ফোন, অ্যাট দ্য টাইম ফোন র্যাং, যখন ফোনটা বাজলো, তাহলে সেই সময় হচ্ছে শি ড্যাশ দ্য টেবল, তার মানে সে কখন, সে তার মানে এই একটা ইনসিডেন্ট ঘটলো যেটা সে তখন কন্টিনিউয়াস ফর্মে ছিল, অর্থাৎ সে কিন্তু এই সময়টা, অর্থাৎ সে যখন ঘুমাতে শুরু করেছে নিশ্চয়ই তার আগে থেকে ঘুমাচ্ছে, ঠিক আছে, তাহলে সেই ঘুমানোর জায়গাটা, মানে এই সময়টা যে ঘুমাচ্ছিল সেই জায়গাটার মধ্যেই সে ফোনটা করেছে, তার মানে কোনো একটা পাস্ট কন্টিনিউয়াস এর ইভেন্টের মধ্যে কোনো একটা পাস্ট ইনডিফিনিটের ইভেন্ট ঘটে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সেটা পাস্ট কন্টিনিউয়াস রাখবো, ঠিক আছে। আচ্ছা, এবার অনেকে বলতে পারবে স্যার এটা আমাদের কেন হ্যাজ বিন লেইং হবে না কেন প্রথমত, ঠিক আছে। তো দেখো ব্যাপারটা হচ্ছে মানে লাইলে লেইন আর কি, ঠিক আছে, তো সেক্ষেত্রে কেন হবে না এখানটায় কি। আচ্ছা, এবার বলো যে লাই যেটা রয়েছে শোয়া, ঠিক আছে, তো শোয়ার ক্ষেত্রে আমরা কি জানি, লাই লে লেইন হয়, তাই না। প্রেজেন্ট ফর্ম হচ্ছে লাই, পাস্ট ফর্ম হচ্ছে লে, আর পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে লেইন। আর যখন এখানটায় দেখো এই যে এল এ আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি নয়, এটা প্রশ্নে দেওয়া হচ্ছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে লে থেকে হচ্ছে কি, এটা কি ঘুমানোর কথা বলেছে নাকি লে থেকে লেট বলেছে, সে হেলান দিয়েছিল টেবিলে, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু ঘুমানোর কথা বলেনি, এটা কি হেলান দিয়েছিল, এটা মাথায় রাখবে। ঘুমানোর কথা বললে কিন্তু লাইন হতো, ব্যাস এটুকু মাথায় রাখলেই হবে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্ন দেখো, বলেছে এফআইবি দিয়েছে এবং এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কোভিড-19 হ্যাজ এগেন ড্যাশ ইন চায়না, ঠিক আছে, চারটে ওয়ার্ড দিয়েছে, সেটা হচ্ছে ব্রোক আউট, মানে একটা হচ্ছে ব্রোকেন আউট, কারণ যেহেতু এখানে হ্যাজ আছে তাই জন্য ব্রোকেন আউট দিয়েছে। আচ্ছা, আমরা জানি ব্রেকআউট মানে কি, ব্রেকআউট মানে হচ্ছে যে হঠাৎ করে, টু বিগিন সাডেনলি, হঠাৎ করে শুরু হওয়া বা প্রাদুর্ভাব ঘটা এরকম কিছু। আচ্ছা, ব্রোকেন অফ বা ব্রেক অফ যাকে বলা হয় সেটা হচ্ছে টু ডিসকন্টিনিউ, হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া, টু ডিসকন্টিনিউ অ্যাব্রাপ্টলি, মানে যেটা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া, ডিসকন্টিনিউ অ্যাব্রাপ্টলি। আচ্ছা, ব্রেক আপ যেটা আমরা জানি সেটা হচ্ছে ব্রেক বা সেপারেট, অর সেপারেট, বা অনেক সময় হচ্ছে ছত্রভঙ্গ করা, এই অর্থ বসে। আচ্ছা, ব্রেক উইথ, ঠিক আছে, ব্রেক উইথ মানে টু সিজ, কোনো কিছুকে বন্ধ করে দেওয়া, ঠিক আছে, অর্থাৎ মানে টু সিজ হ্যাভিং আ পজিটিভ কানেকশন, মানে তুমি সেটা বন্ধ করছো কিন্তু তোমার সাথে তার একটা কানেকশন রয়েছে, সেরকম ক্ষেত্রে আমরা ব্রোকেন উইথ ব্যবহার করি, ঠিক আছে। তাহলে এখানটায় আমরা বুঝতে পারছি হ্যাজ এগেন ড্যাশ, তার মানে কি এটা প্রাদুর্ভাব ঘটেছে, অর্থাৎ ব্রোকেন আউট। আচ্ছা, নেক্সট হচ্ছে নাম্বার 10 কি বলছে দেখো, একই রকম ভাবে আরেকটা ফ্রেজাল ভার্ব দেওয়া রয়েছে, আই প্রমিস টু ড্যাশ ইউ ওয়েন আই ভিজিট দিল্লি। তাহলে প্রথমত কল আপ মানে হচ্ছে রিকালেক্ট বা রিমেম্বার, রিমেম্বার মানে শুধুমাত্র স্মরণ করা, রিকালেক্ট মানে হচ্ছে তুমি কোনো একটা এফার্ট দিয়ে সেই জিনিসটাকে স্মরণ করার চেষ্টা করছো, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। রিমেম্বার শুধুমাত্র এমনি নর্মাল স্মরণ করছো, আর রিকালেক্ট করা মানে তুমি এফার্ট দিয়ে করছো, এটা। আচ্ছা, কল অ্যাট, ঠিক আছে, কল অ্যাট মানে দেখো সবাই কল অ্যাট মানে হচ্ছে তোমরা জানো যে সাক্ষাৎ করা, টু ভিজিট, কিন্তু ব্যাপারটা হচ্ছে আরেকটা যেটা হয় সেটা হচ্ছে কি, কল অ্যাট মানে টু স্টপ ব্রিফলি, মানে হঠাৎ করে তুমি একটা জায়গায় থেমে গেলে, টু স্টপ ব্রিফলি অ্যাট আ প্লেস, ঠিক আছে, অ্যাট আ প্লেস, কোন একটা জায়গায় তুমি হঠাৎ করে থেমে গেলে সেই জিনিসটাকে আমরা টু স্টপ ব্রিফলি অ্যাট আ প্লেস বলি। আচ্ছা, কল অন মানে টু ভিজিট সামওয়ান, এটাকে আমরা কল অন বলি। আচ্ছা, কল ফর মানে হচ্ছে ডিম্যান্ড,
ঠিক আছে, তাহলে বুঝতেই পারছি আই প্রমিস টু ড্যাশ ইউ ওয়েন আই ভিজিট দিল্লি। ঠিক আছে, অর্থাৎ তার সঙ্গে দেখা করার জন্য তুমি বলেছিলে কল অন ইউ। আচ্ছা, এরপরে নাম্বার আবার 11 দেখো, বলেছে যে সিমিলার মিনিং। ঠিক আছে, টেন্ডার, টেন্ডার ওয়ার্ডটা, ঠিক আছে দেখো, টেন্ডার ওয়ার্ডটা একই রকম ভাবে দেখো, আমি যদি টেন ওয়ার্ডটাকে দেখি, টেনটা, এই টেন ওয়ার্ডটা যদি আমি এটা রুট দেখি, তাহলে এটা হচ্ছে মানে হচ্ছে টু টেন, মানে হচ্ছে মনে রাখবে টেন মানে টু স্ট্রেচ, মানে তুমি এটা স্ট্রেচ করছো কোনো কিছুকে। ঠিক আছে, আর আস্তে আস্তে স্ট্রেচ করছো মানে কি, তুমি তার মধ্যে একটা সফটনেস খুঁজে পাচ্ছ, তুমি সফটনেসের দিকে যাচ্ছ। ঠিক আছে, টেন্ডার এজ মানে হচ্ছে একদম কাঁচা বয়স। ঠিক আছে, কাঁচা বয়সের ইংরেজি হচ্ছে টেন্ডার এজ বলা হয়, আর টেন্ডার হচ্ছে আমাদের সফটনেস রয়েছে তার মধ্যে। তাহলে টেন্ডার মানে হচ্ছে টু টেন্ড বা টু এক্সটেন্ড, এক্সটেন্ড করা কোনো কিছু, প্রসারিত করা, এরকম কিছু বলে টেন্ডার। আচ্ছা, এবার তাহলে হচ্ছে এর সিনোনিমাস ওয়ার্ড কি হবে? ইডল মানে হচ্ছে প্রচন্ড কি, অলস। ডেলিকেট, ঠিক আছে, ডেলিকেট হচ্ছে আমাদের টেন্ডারের মতো। ঠিক আছে, আচ্ছা কমিক রিলিফ, হঠাৎ করে তুমি একটা কিছু করছো, তার মধ্যে একটা কমিক রিলিফ মানে তুমি ধরো হঠাৎ করে একটা দীর্ঘ সময়ের একটা জিনিস, ক্লান্তিকর জিনিসপত্র চলছে, একটা টেডিয়াস জার্নি চলছে। ঠিক আছে, সেই টেডিয়াস জার্নির মধ্যে তুমি একটা কমিক রিলিফ খুঁজে পেলে, মানে হঠাৎ করে তুমি তার মধ্যে একটা কিছুর আগমন খুঁজে পেলে, অ্যারাইভাল অফ সাম এন্টারটেনমেন্ট, সেটা হচ্ছে কমিক। ঠিক আছে, আর পিউপিল মানে তোমরা জানো স্টুডেন্ট। ঠিক আছে, আচ্ছা নাম্বার 12, নাম্বার 12-এ বলেছে যে চুজ দি অপোজিট ওয়ার্ড। অপোজিট ওয়ার্ড আমরা দেখতে হবে। আচ্ছা, ও ফুল, ঠিক আছে দেখো, ডাব্লিউ ও ই, ও, এই ও মানে কি? ও মানে হচ্ছে গ্রেট সরো, ল্যাটিন ওয়ার্ড। ও ফুল মানে ও হচ্ছে কি গ্রেট সরো বা গ্রিফ বলতে পারো, দুঃখ। ঠিক আছে, মিজারি, যার মধ্যে মিজারি রয়েছে, এরকম কিছু। আচ্ছা, তাহলে প্রথম যে আমরা দেখি, তাহলে ব্যাপারটা হচ্ছে কি, তাহলে অপোজিট আমরা বুঝতেই পারছি চেয়ারফুল হবে, এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, কিন্তু অন্যান্য ওয়ার্ড গুলোকে আমরা দেখে নিতে হবে কি আছে স্যার। ঠিক আছে, আচ্ছা ওয়্যার, ডব্লিউ এ আর ই, ওয়্যার, ওয়্যার বলতে কি বোঝায়? ঠিক আছে, ওয়্যার মানে হচ্ছে যে ধরো সেখানকার হচ্ছে গুডস, আমরা গুডস গুলোকে বলি, গুডস গুলোকে ওয়্যার বলে। আচ্ছা ভ্যালিয়েন্ট, ভ্যালিয়েন্ট মানে হচ্ছে বোল্ড বা সাহসী, কারেজিয়াস। ঠিক আছে, ভ্যালিয়েন্ট। আচ্ছা টেডিয়াস, টেডিয়াস মানে হচ্ছে মন্থর কোনো গতি সম্পন্ন কিছু, টেডিয়াস, টেডিয়াস জার্নি বলে। ঠিক আছে, একটা টেডিয়াস বা টার্ডিনেস যার মধ্যে থাকে, লং টেডিয়াস জার্নি মানে একঘেয়েমি একটা চলে আসে তার মধ্যে, এরকম টেডিয়াস জার্নি বলে। তো টেডিয়াসলি, ঠিক আছে, বিরক্তিকর, ক্লান্তিকর, এক্সস্টিং, টায়ারিং, এগুলোকে বলে। ঠিক আছে, তো এরকম কিছু আর কি বলে। আচ্ছা, তাহলে আমাদের হয়ে যাচ্ছে চেয়ারফুল। আচ্ছা, এবার বলেছে যে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ, দেখেছো আবার দিয়েছে। আচ্ছা, ম্যান ইজ আ ইউনিক অ্যানিমাল, তাহলে ইউনিক অ্যানিমাল। ঠিক আছে, ইউনিকটা হচ্ছে কি, আমাদের অ্যানিমাল হচ্ছে যদি নাউন হয়, তাকে কোয়ালিফাই করছে ইউনিক। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি এটা অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, আচ্ছা ইউনিক হচ্ছে এমন একটা ওয়ার্ড, এগুলোকে বলা হয় অ্যাবসোলিউট কম্পারেটিভ, মানে অ্যাবসোলিউট কম্পারেটিভ ওয়ার্ড। হোয়াট ইজ অ্যাবসোলিউট কম্পারেটিভ আমরা যখন অ্যাডজেক্টিভ করবো তখন আমি বলবো, তবু এখন বলছি। ধরো তুমি পারফেক্ট ওয়ার্ডটাকে ব্যবহার করছো, এই পারফেক্ট ওয়ার্ডের সাথে তুমি কখনো মোর বা মোস্ট ব্যবহার করতে পারবে না। ঠিক আছে, মানে এই ওয়ার্ডটা স্বয়ং সম্পূর্ণ, তুমি এর সাথে মোর বা মোস্ট ব্যবহার করতে পারবে না। একই রকম ভাবে ইউনিক, তুমি ইউনিকের সাথে কখনোই মোর বা মোস্ট ব্যবহার করতে পারবে না, মোর ইউনিক বা মোস্ট ইউনিক বলা যাবে না। ঠিক আছে, তো ইউনিক এক্সাম্পল সার্কুলার, এই সার্কুলার ওয়ার্ডটা, একটা জিনিস ধরো একটা বৃত্ত, সেটা তো এমনি সার্কুলার গোল, তুমি তাকে আবার মোর বা মোস্ট দিয়ে সাবস্টিটিউট কিভাবে করবে? সেই জন্য এগুলোকে বলা হয় অ্যাবসলিউট কম্পারেটিভ, মানে এদেরকে কখনোই তুমি মোর বা মোস্ট দিয়ে ব্যবহার করে এগুলোকে ব্যবহার করতে পারবে না। নাম্বার 14, নাম্বার 14 দেখো কি বলছে, চুজ দি অপশন ইন হুইচ ভয়েস ইন দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ বিন কারেক্টলি চেঞ্জড। রাম ইজ ফিডিং দ্য ডগ, ঠিক আছে, রাম ইজ ফিডিং দ্য ডগ। তাহলে এবার দেখো দ্য ডগ, আবার দেখো এই যে বলেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ, তো বুঝতেই পারছো দ্য ডগ ইজ বিং ফেড। ঠিক আছে, তাহলে ইজ বিং ফেড মানে অপশন টি, এটা আমি আর যাচ্ছি। ঠিক আছে,
তো যখন দেখবে এরকম যে ফিডিং আছে মানে বিং, শুধুমাত্র বিং খুঁজবে কোথায় আছে, সেটা অপশন সেটাই কারেক্ট হবে। আচ্ছা, এবার ধরো ললিত সেড টু রামা, আই শ্যাল গিভ ইউ মাই বুক টু ইউ। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি বলছে দেখো। আচ্ছা, একটা জিনিস বলে দিই, যদি রিপোর্ট মানে ইনডিরেক্ট স্পিচে যদি আমাদের সাবজেক্টটা ফার্স্ট পার্সন হয়, মানে ধরো আই হয় কিংবা উই হয়, সেক্ষেত্রে কিন্তু শ্যাল থেকে শুড হয়। বাদ বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু উড ব্যবহৃত হবে যদি শ্যাল থাকে। ঠিক আছে, দেখো এবার দেখি আমরা কি আছে। ললিত সেড টু রমা, তাহলে সেড টু প্রথমে রয়েছে, সেড টু রমা তাহলে টোল্ড হয়ে যাবে, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তাহলে টোল্ড হয়ে যাবে। তাহলে এখানে আমাদের প্রমিসড বা সেড টু আলাদা আউট হয়ে গেল, প্রমিসড হচ্ছে না, তাহলে এই দুটোর মধ্যে আশা করি হবে। ললিত টোল্ড রমা দ্যাট, আচ্ছা মাঝখানে হচ্ছে আমাদের জানি একটা দ্যাট আসছে, ঠিক আছে, দ্যাট এসছে। আচ্ছা, এবার হচ্ছে আমি কি বলেছিলাম, যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে সবসময় সাবজেক্টকে ফলো করবে, তাহলে ললিতকে ফলো করবে। তাহলে ললিত কি এখানে হি হবে, তাহলে দেখো এখানে আই আছে, তার মানে এটা হবে না, তাহলে আমাদের এটা হয়ে যাবে। ব্যাস, এটুকু আর দেখতে হবে না। দেখো তুমি যেরকম ভাবে বলেছি মাই বুক, তাহলে মাই হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে কি হিজ বুক হয়ে যাবে, একে ফলো করবে, তাহলে হিজ বুক হয়ে যাচ্ছে। টু হার, ঠিক আছে। আচ্ছা, টু ইউ, তাহলে ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন, তাহলে কাকে ফলো করবে, রমাকে ফলো করবে, রমার ক্ষেত্রে কি হবে, হার হয়ে যাবে। জাস্ট এটুকু মাথায় রাখবে, যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সাবজেক্টকে ফলো করবে, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বা অন্যান্য ওয়ার্ডগুলো যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে অবজেক্টকে ফলো করবে, থার্ড পার্সন থাকলে যা থাকবে তাই সেটাই বসে যাবে। ব্যাস, এটুকু জানলেই হবে। ঠিক আছে, আর একটা জিনিস কি, শ্যাল বা উইল থাকলে যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, তাহলে রিপোর্টেড স্পিচটা কি হবে, শ্যাল থেকে হয়ে যাবে শুড। শুড কখন হবে, যদি এখানটায় এই যে রিপোর্ট ইনডিরেক্ট স্পিচে যদি সাবজেক্টটা যদি ফার্স্ট পার্সন হতো তাহলে এখানটায় শুড হতো। ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু হি হয়েছে তাহলে এখানে কিন্তু শ্যাল থাকলে এটা উড হয়ে যাবে। এগুলো আমরা ন্যারেশনের ক্লাসে আরো ভালো করে দেখবো। পরেরটা বলেছে দেখি, পরেরটা আবার রিঅ্যারেঞ্জমেন্ট দিয়েছে। বলো রিঅ্যারেঞ্জমেন্ট কি হবে দেখো। ঠিক আছে, ডাজ হোয়াট ভিউ অফ পভার্টি দ্য অথর এক্সপ্রেস, এগুলো দিয়েছে। তাহলে প্রথম অপশনটা দেখি আমরা, সি প্রথমে আসছে, তাহলে অফ পভার্টি নিয়ে সেন্টেন্সে শুরু হতে পারে না। আচ্ছা, ডি দি অথর, এটা হতে পারে, তাহলে এই অপশনটা হতে পারে। ঠিক আছে, আচ্ছা এ ডাজ, এটা দিয়েও কোনো সেন্টেন্সটা শুরু হবে না। আচ্ছা, এবার বলছে বি হোয়াট ভিউ, এটাও হবে না, তাহলে বুঝতেই পারছি আমাদের অপশন বি হয়ে যাবে। তাহলে ডি হচ্ছে দি অথর এক্সপ্রেস। ঠিক আছে, দি অথর এক্সপ্রেস, তাহলে এই জায়গাটা বলেছে দি অথর এক্সপ্রেস। ঠিক আছে, দি অথর এক্সপ্রেস, তাহলে বলো কি হবে। এবার এক্সপ্রেসের জায়গাটা একটু ওখানে আর কি করেছে, হ্যাঁ ভয়েস চেঞ্জটা আবার বলবো। আচ্ছা বলছি, ভয়েস চেঞ্জটা আবার বলবো। ওকে, ভয়েস চেঞ্জে কি অসুবিধা হচ্ছে, ভয়েস চেঞ্জের অসুবিধা হয়েছে, ইজ ফিডিং আছে, তাহলে ইজ ফিডিং মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে ইজ ফিডিং থাকলে হচ্ছে ইজ বিং ফেড হয়ে যাবে, বিংটা ইজ বিং আসবে, তাহলে ওখানে উইল বি ফেড, এটা তো হবেই না, কারণ ইজ থেকে উইল বি হবে না, হ্যাজ হবে না। ঠিক আছে, এটাও হবে না, ইজ ফেড তো হবে না কারণ কন্টিনিউয়াস আছে। মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে এটা করতে হয়, এখানে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়। ঠিক আছে, আর এই সাবজেক্ট যেটা থাকে, এখানে সাবজেক্ট যেটা থাকে সেটা অবজেক্টে চলে যায়, আর এই অবজেক্ট যেটা থাকে সাবজেক্টে চলে আসে, এখানটায় অবজেক্টটা মানে সাবজেক্ট হয়ে যাবে আর কি, এটা অ্যাকচুয়ালি অবজেক্ট না সাবজেক্ট। আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে একটা এখানটায় অ্যামিজার বসে। আচ্ছা, এখানে একটা বিং আসে, তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম ভি3 বা পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস বাই প্লাস হচ্ছে এই যে সাবজেক্ট যেটা ছিল এটা বসে, এই আর কিছুই না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যে দুয়ের এটা হয়ে যাবে দু নম্বর দাগটা। আচ্ছা, দেখো একটু এলিমিনেট করতে হবে কিন্তু, হ্যাঁ এলিমিনেট করলে আনসার চলে আসবে। আচ্ছা, এবার দেখো আমাদের 17 কি বলছে। 17 দেখো, আই হিট দ্য বল আউট অফ গ্রাউন্ড। এই যে বলেছিলাম যে আউট অফ গ্রাউন্ড মানে আউট অফ গ্রাউন্ড হয় না, আউট অফ দ্য গ্রাউন্ড হয়। ঠিক আছে, আউট অফ গ্রাউন্ড হয় না, আউট অফ দ্য গ্রাউন্ড হয়। ঠিক আছে, আউট অফ দ্য গ্রাউন্ড অথবা আউট অফ দ্য বাউন্ডস, আউট অফ দ্য
গ্রাউন্ড বা আউট অফ বাউন্ডস হয় যে কোনো কিছু একটা, এই আউট অফ দ্য গ্রাউন্ড, তার মানে অপশন ডি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো এই জায়গাটা আমাদের ছিল। আচ্ছা, এবার হচ্ছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো একটা আর্টিকেল বেসড আর কি দেওয়া হয়েছে। আর্টিকেল, আই স্পিক দ্যাটস ট্রুথ, আই এম নট অ্যাফ্রেড অফ ইট। ঠিক আছে, তো এখানে দেখো অলরেডি আনসারটা করা ছিল। ঠিক আছে, আই স্পিক দ্যাটস দ্য ট্রুথ, মানে আই স্পিক দ্য ট্রুথ, দ্য ট্রুথ, এখানে অপশনটা হচ্ছে দা। আই এম নট অ্যাফ্রেড অফ ইট। ঠিক আছে, আমি এটা নিয়ে ভীত নই। আচ্ছা, অ্যাফ্রেড নিয়ে একটু জিনিসটা বলে রাখি। অ্যাফ্রেড হচ্ছে, অ্যাফ্রেড এর প্লেসমেন্টটা ভালো করে বোঝো। অ্যাফ্রেড কে বলা হয় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কি, অ্যাফ্রেড কে তুমি কখনো অ্যাট্রিবিউটিভ আকারে ব্যবহার করতে পারবে না। তুমি বলতে পারবে কখনো অ্যাফ্রেড ম্যান, বলতে পারবে না। এটা বলতে হয় দ্য ম্যান ইজ অ্যাফ্রেড, দ্য ম্যান ইজ অ্যাফ্রেড। ঠিক আছে, এইটাকে আমরা বলবো, যেহেতু এখানটায় প্রেডিকেট পোর্শনে বসে আছে, তাই জন্য এটাকে বলবো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাফ্রেড হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, মানে এদেরকে আমরা প্রেডিকেট পোর্শনে বাসাতে করতে পারি। যেমন অ্যাসলিপ, ঠিক আছে, ম্যান ইজ অ্যাসলিপ, অ্যাসলিপ ম্যান বলতে পারি। রেডি, দ্য ম্যান ইজ রেডি, সব এগুলো হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। একই রকম ভাবে অ্যাফ্রেডও তাই। আচ্ছা, তারপরে হচ্ছে হি ক্যানট বি অনেস্ট। ঠিক আছে, আচ্ছা এবার কি বলেছে দেখো, হি ক্যানট বি ডিসঅনেস্ট, সে কখনোই ডিসঅনেস্ট হতে পারে না, অসৎ ব্যক্তি হতে পারে না। হি ইজ ড্যাশ বোর্ড, আমরা একটা ইডিয়াম জানি, সেটা হচ্ছে অ্যাবাভ বোর্ড। অ্যাবাভ বোর্ড মানে হচ্ছে, যার অর্থ হচ্ছে অনেস্ট অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড, মানে সে সবসময় সর্বদা হচ্ছে সৎ ব্যক্তি এবং স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে ভালোবাসে। স্ট্রেট ফরওয়ার্ড, এরকম একজন ব্যক্তিকে আমরা অ্যাবাভ বোর্ড বলি। তাহলে এটা হয়ে যাবে অ্যাবাভ বোর্ড। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, ফেন্টি কি বলছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এটা হচ্ছে ফিক্সড প্রেপোজিশন থেকে দেওয়া হয়েছে। তো আমরা জানি ললিতা টুক এক্সেপশন ড্যাশ অ্যান ইনোসেন্ট রিমার্ক, বলো। সিক্সটিন, 16 এর কোয়েশ্চেনটা কি হলো? 16 কোথায়? 16 কি হলো? হ্যাঁ, 16 এর কোয়েশ্চেন কি সমস্যা আছে? তো আচ্ছা, যেটা বলছিলাম, দি অথর এক্সপ্রেসেস, দি অথর এক্সপ্রেসেস, অ্যাকচুয়ালি এখানে কোয়েশ্চেনটা মনে হচ্ছে দেখি, আচ্ছা কি আছে দেখি একটু। দ্য অথর ডাজ, যদি আমি বলি অপশনটাই মনে হচ্ছে ভুল ছিল আর কি, নাকি 4 এরটা একবার দেখি। 4, আচ্ছা এটা একটু দেখে নিই। ঠিক আছে, আমি তো তখন জাস্ট অথরটাকে দেখলাম। অথরের পরে যদি এটা অথর হয়, প্রথমে এটা যদি 1 নম্বর দিই, অথর যদি এটা হয়, তাহলে এটা হচ্ছে এক্সপ্রেস হচ্ছে না, তাহলে তো অপশন, হ্যাঁ 2 হচ্ছে না এটা, তাহলে কি হচ্ছে দেখি। আচ্ছা, বিটাকে দেখি প্রথমে। হোয়াট ভিউ, হোয়াট ভিউ অফ প্রপার্টি, হোয়াট ভিউ অফ প্রপার্টি ডাজ দি অথর এক্সপ্রেস। দেখো ব্যাপারটা হচ্ছে, এই কোশ্চেনটা হচ্ছে ওরাই এরকমই দিয়েছিল। ঠিক আছে, এই কোশ্চেনটা একটু সমস্যা আছে, মানে কিছুটা অন্তত 4টা যাচ্ছে, তবুও ঠিকঠাক করে হচ্ছে না। ঠিক আছে, 4টা যাচ্ছে কিছুটা, কিন্তু হচ্ছে না কিছুটা। ঠিক আছে, মানে এই কোশ্চেনটা এরকমই ভুল ছিল। আমি জাস্ট অথরটাকে মিলিয়েছিলাম। আচ্ছা, ললিতা টুক এক্সেপশন, তাহলে বুঝতেই পারছি এক্সেপশনের পরে আমরা টু ব্যবহার করি। ললিতা হচ্ছে আমরা টু ব্যবহার করি। ডাজ দি অথর এক্সপ্রেস, ডাজ দি অথর, ডাজ দি, না তো এখানে এর পরে তো মিলছে না, আমি বলছি অপশন অনুযায়ী বলছি। ডাজ দি অথর এক্সপ্রেস, ঠিক আছে, এটা এই ব্যাপারটা তো মিলছে না। ডাজ দি অথর এক্সপ্রেস হোয়াট দ্য ভিউ অফ পভার্টি, অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত। ঠিক আছে,
তার মানে অ্যাকচুয়ালি ডাজ দ্য অথার এক্সপ্রেস, তার মানে হচ্ছে ডাজ এটা এ হওয়া উচিত, ঠিক আছে। তারপর হচ্ছে ডি, দ্য অথার এক্সপ্রেস মানে ই হওয়া উচিত, এডিই, হোয়াট ভিউ অফ প্রপার্টি, ঠিক আছে, হোয়াট দ্য ভিউ অফ প্রপার্টি। না হচ্ছে কোথায়, ডিটা হলেও হচ্ছে কোথায়, বি হচ্ছে তো কিছুটা, ওটাও মিলছে না ঠিকঠাক করে। অ্যাকচুয়ালি হোয়াট, এটা হোয়াট দ্য ভিউ অফ প্রপার্টি হওয়া উচিত ছিল, মানে এখানটা একটা হোয়াট দ্য ভিউ অফ প্রপার্টি হওয়া উচিত ছিল, হোয়াট দ্য ভিউ অফ প্রপার্টি মানে এটা হওয়া উচিত ছিল, ঠিক আছে। এডিই বিসি হ্যাঁ নেই তো অপশন, গন্ডগোল আছে ওটা, একটা থাকতে পারে, ওরকম অসুবিধা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে মিরাকুলাস, ঠিক আছে। মিরাকুলাস কি বলেছে দেখো, মিরাকুলাস বলতে কি বোঝায়? তো মিরাকুলাস দেখো, মিরাকুলাস হচ্ছে আমরা এটারও যদি একটু লুট দেখি, সেটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড হচ্ছে মিরাকুলাম থেকে তৈরি হয়েছে, মিরাকু মিরাকুলাম। এই মিরাকুলাম ওয়ার্ডটা মানে হচ্ছে অবজেক্ট অফ ওন্ডার, অবজেক্ট অফ ওন্ডার মানে যেটা বিস্ময় পূর্ণ এরকম কিছু, তাহলে ওন্ডারফুল এরকম আর কি বলা হয় মিরাকুলাস, ওন্ডারফুল, ঠিক আছে। তার মানে হচ্ছে এটা আমাদের একমাত্র এক্সট্রা অর্ডিনারি রয়েছে। আর ফারভেন্ট বলছি, ফারভেন্টলি কোনো কিছু চাওয়া মানে আকুল ভাবে কিছু চাওয়া, সেটাকে আমরা ফারভেন্ট বলি, ঠিক আছে। মানে একদম ইগারলি, উইথ ইগারনেস যখন বলছি ইগারলি কোনো কিছু চাইছি, তাহলে হচ্ছে আমরা ফারভেন্টলি চাই। আচ্ছা, রেভারেন্ড, ঠিক আছে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড রেভারেন্ড, ঠিক আছে। মানে রেভারেন্ড মানে হচ্ছে কি, যে হচ্ছে ওরশিপফুল মানে যাকে পূজনীয় বলা হয়, অনারেবল, অনারেবল, এটা হচ্ছে রেভারেন্ড, ঠিক আছে। তো অ্যাডোরেবল, ভেনারেবল, আর একটা খুব সুন্দর ওয়ার্ড আছে ভেনারেবল, ভেনারেবল, ঠিক আছে, যাই হোক। আচ্ছা, এবার বলেছে আমাদের অপোজিট ওয়ার্ড, সেটা হচ্ছে কি, অপোজিট হচ্ছে যে বলেছে ফেরোশাস, ঠিক আছে। তো আমরা জানি যে ফেরোশাস ওয়ার্ডটার হচ্ছে ফেরোস অর্থাৎ FE আর US, ফেরাস, এই ফেরাস ওয়ার্ডটার মানেই হচ্ছে ওয়াইল্ড বা স্যাভেজ, ঠিক আছে। তাহলে ফেরোশাস হচ্ছে মানে কি, ফেরোশাস মানে হচ্ছে যে হচ্ছে বন্য, তাই না। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, তাহলে বন্য, ঠিক আছে, তাহলে পোষ্য, তাহলে কি হয়ে যাবে বলো, কোনটা হবে ফেরোশাস, কোনটা হবে? টেম, ভেরি ভেরি গুড, ঠিক আছে, নট মাইল্ড, টেম হবে, ভেরি গুড। দেখো এই ফার্ভেন্ট আমি কেন বলছি, যে বারবার করে বলছি যে ওয়ার্ড গুলোকে বলো বাঁচার চেষ্টা করো। দেখো মাইল্ড মানে দুর্বল, মানে একটা মৃদু এরকম ব্যাপার। আর ফার্ভেন্ট দেখো এখানে, এখানেও অপশনে কিন্তু ফার্ভেন্ট এসছে, এই ফার্ভেন্টটা কিন্তু এখানে ছিল দেখো, এই জন্য বললাম যে অপশন সহ আমাদের পড়তে হবে, এই জায়গাটা মাথায় রাখতে হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 23 কি বলছে, দ্য দ্য ডিশ ইজ নট টু হিজ লাইকিং, তাহলে লাইকিংটা এখানে কোন অর্থে ব্যবহৃত হয়েছে, কোন পার্টস অফ স্পিচ? টু হিজ লাইকিং, খুবই ইজি, একদম একদম একদম। কারণ এখানে দেখো হিজ রয়েছে, মানে হিজটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে অবশ্যই একটা নাউন থাকতে হবে, দেখো এটা নাউন। আবার দেখো এখানে লাইকিংটা সেই কিন্তু জেনারেল ফর্মে এসছে, ঠিক আছে। তো এই জায়গাগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। আচ্ছা, আবার দেখো এখানে একটা হি হ্যাজ অলওয়েজ লাইক দিস ফুড, ঠিক আছে, দিস ফুড হ্যাজ অলওয়েজ বিন লাইকড বাই হিম, এটা দেখো এই যে বলেছিলাম তোমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট থেকেও থাকছে, এই যে, ঠিক আছে। হ্যাজ অলওয়েজ বিন, হ্যাজ অলওয়েজ রয়েছে, হ্যাজ বিন আসবে, আর কিছুই না। তো আচ্ছা, আবার দেখো এখানে এই যে তোমাদের বলেছিলাম যে ন্যারেশন থেকে ইন্টারোগেটিভ আর ইন্টারোগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স থেকেও থাকছে, ইম্পারেটিভ সেন্টেন্স দেখো, সুনিতা সেড প্লিজ হেল্প মি রাম, ঠিক আছে, সুনিতা বলছে হেল্প প্লিজ হেল্প মি রাম, একই রকম ভাবে। তাহলে বুঝতেই পারছো যে এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে রিকোয়েস্ট বোঝাচ্ছে, তাহলে কি হয়ে যাবে, রিকোয়েস্টেড রাম, ঠিক আছে, ভেরি গুড, রিকোয়েস্টেড রাম, আর কিছুই হবে না। আচ্ছা, টু, এখানে জানো তো ইম্পারেটিভ সেন্টেন্সের মাঝখানে টু বসে কনজাংশন হিসাবে। তো যাই হোক, এরকম কিছু আরো প্রশ্নপত্র তোমাদের রয়েছে, ঠিক আছে।
তো এই ব্যাপারগুলো একটুখানি ভালো করে করো। এখানে আমি তোমাদের জন্য আরো বেশ কিছু প্রশ্নপত্র দিয়ে রেখেছি। তো আশা করি তোমাদের মধ্যে এই যে যেমন সিন্স দিয়ে যেটা বলেছিলাম, সিন্স 4 years হি হ্যাজ বিন টিচিং হিয়ার, এই যে টাইপের যে প্রশ্নপত্র বলেছিলাম, এখানে তোমরা আরো অনেক প্রশ্নপত্র পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ারে। ঠিক আছে, তোমাদের জন্য আমি দিয়ে রেখেছি, এগুলো একটু ভালো করে দেখো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিরকম ধরনের প্রশ্নপত্র হবে এবং প্রিভিয়াস ইয়ারে কি ধরনের প্রশ্নপত্র এসেছে। ঠিক আছে, আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। তাই তো, সবার কাছে ক্লিয়ার হয়েছে তো কি ধরনের প্রশ্নপত্র আসছে বা কি ধরনের কিভাবে আমাদের পড়তে হবে, সেই জায়গাটা কিন্তু রুট ম্যাপটা তৈরি হয়েছে তো সবার কাছে। তাহলে হোয়াট টু স্টাডি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আমি তোমাদেরকে বলেছিলাম সিলেবাসটা বোঝাবো ভালো করে, কিভাবে অ্যানালিসিসটা করতে হয় সেটা বোঝাবো, এবং তার সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা আমরা যেটা অ্যানালিসিস করেছি ওয়েদার ইট ইজ পারফেক্ট অর নট, ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু আমরা মানে পুরোপুরি থ্রু আউট আওয়ার জার্নি আমরা কিন্তু সেটাকে সলভ করলাম। তো তোমরা দেখতে পেলে যে আমি যেটুকু তোমাদের প্রিভিয়াস ইয়ার ট্রেন্ডটাকে বোঝালাম পুরোটাই কিন্তু প্রিভিয়াস ইয়ারের উপরে। ঠিক আছে, এই প্রিভিয়াস ইয়ারের জায়গাটা যত সবার কাছে গ্রিপে থাকবে, সবার গ্রিপে খুব ভালো করে তোমরা থাকবে, যত বেশি তোমরা ওয়েল ভার্সড হবে, মানে অ্যাকোয়েন্টেড উইথ দ্যাট প্রিভিয়াস ইয়ার, তোমরা যত বেশি হতে পারবে তত বেশি তোমাদের পড়তে সুবিধা হবে। কারণ তখনই তোমার মাথায় স্ট্রাইক করবে না এই প্রশ্নটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে, তার মানে এই জায়গাটা আমাকে খুব ভালো করে পড়তে হবে। সেই জন্য প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এবং সিলেবাস এই দুটো যেন মাথার মধ্যে এমন ভাবে গেঁথে যায় যে কোনো রকম যখন পড়ছি তখন তোমার মনের মধ্যে ভেসে ওঠে যে হ্যাঁ এটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল। এই জায়গাটা যদি তোমরা করে দিতে পারো তোমরা কিন্তু অর্ধেক পড়াশোনা করে ফেলেছো। বাদ বাকি তো ধরো মানে আমরা স্টাডি করবো রেগুলারলি, সেরকম ভাবে আমরা করবো, কিন্তু এই জায়গাটা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা কিন্তু এই জন্য ইম্পর্টেন্ট যেহেতু এই জায়গাটা ভালো করে বোঝার জন্য। আমরা হয়তো এই একটা ক্লাসে 1.5 ঘন্টা ক্লাসে সবটাই শিখে ফেলতে পারবো না, কিন্তু আমরা কিভাবে প্রসিড করব সেই জায়গাটা কিন্তু আমরা আশা করি বুঝতে পেরেছি। আজকে আমি যেটুকু করলাম সেই ব্যাপারটা নিয়ে বলো রিগার্ডিং দ্যাট। আমি বলছি বাদ বাকি যে সমস্ত কোয়ারিজ তোমাদের রয়েছে সেগুলো সবই তোমাদের ক্লাসে বলে দেওয়া হবে, স্যার একটু পরেই আসছেন, সবটাই তোমাদের কাছে ক্লিয়ার করবেন। আমি যেটুকু পড়াশোনা করালাম এইটুকু যেটুকু পড়লাম এর মধ্যে কারো যদি কোনো ডাউট থাকে তুমি জিজ্ঞেস করো। থ্যাংক ইউ সবাই। তাহলে আশা করছি তোমাদের আর কোনো ডাউট নেই। এই যেটুকু সময় আমি পড়ালাম এতক্ষণ ধরে থাকার জন্য এবং খুব মনোযোগ সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি তাহলে তোমাদের যেহেতু ডাউট নেই তাহলে স্যারকে আমি ক্লাসটা ট্রান্সফার করছি। গুড নাইট অল অফ ইউ। রিঅ্যারেঞ্জমেন্টে ঠিক করার ট্রিক হচ্ছে ভাই যে এখানটাতে তোমাকে কিছুই না, ঠিক আছে, তোমাকে এবার অপশন মানে পরীক্ষার ক্ষেত্রে রিঅ্যারেঞ্জমেন্টটা এগোতে হবে হচ্ছে অপশন করে। অপশনটা সব থেকে বেশি ব্যাপার, আর কিছুই না। তোমাকে কিউ একটা ভালো করে বোঝো, তুমি একটা সেন্টেন্স শুরু হতে পারে কি করে, হয় সেন্টেন্সটা কোনো ডিরেক্ট কোনো সাবজেক্ট দিয়ে শুরু হবে অথবা কোনো একটা ফ্রেজ দিয়ে শুরু হতে পারে। ঠিক আছে, এরকমও হতে পারে উইথ আ ভিউ টু, এরকম ভাবে হতে পারে। তাহলে সাবজেক্টটাকে বুঝে নাও আগে কোনটা সাবজেক্ট আছে, তারপরে তুমি ভার্বকে প্লেস করে দাও। ঠিক আছে, এবার এবং এবং এটা সব থেকে ভালো হচ্ছে অপশন অপশন দিয়ে আসো। তোমাকে অপশন দেওয়া হয়েছে তো পরীক্ষাতে, তুমি কেন অপশনটাকে ব্যবহার করবে না? আমি তোমাদেরকে অপশন, আমি তো প্রথম থেকে শুরু করতে পারতাম না যে অপশন না দেখে আমি তোমাদেরকে বলে দিতে পারতাম, কিন্তু অপশন দিয়ে আমি তোমাদের এই জন্যই দেখালাম যে পরীক্ষার সময় তোমাকে অপশন দিয়েছে এই জন্যই যাতে তুমি অপশন দিয়ে তুমি জিনিসটাকে টেস্ট করো। ঠিক আছে, আমি যে পদ্ধতি তোমাদেরকে দেখালাম পুরোটাই কিন্তু পরীক্ষা ওরিয়েন্টেড, পরীক্ষাতে আমরা কিভাবে কোশ্চেনটাকে অ্যাপ্রোচ করব। আমি স্যার জানি কিভাবে এটা এই সেন্টেন্সটাকে রিঅ্যারেঞ্জ করতে হয়, ঠিক আছে, এটা কিন্তু নয়। ডব্লিউবির হাইলাইটস বুকটা এনাফ হবে? দেখো স্যার ইংলিশের জন্য, ঠিক আছে, ব্যাপারটা ওরকম কিছু নয়, কেন কোনো একটা বই এরকম ভাবে সাফিসিয়েন্ট হয় না। তোমাকে দেখে নিতে হবে যে যে সমস্ত পরীক্ষায় রয়েছে যেগুলো এবং যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে সেগুলো ওই বইটাতে কতটা কভার করছে। ঠিক আছে, সেটা তোমাকে দেখতে হবে যে সেই বইটা তোমাকে কতটা কভার করাচ্ছে, তার উপরে তোমাকে ডিসাইড করতে হবে। সিলেক্টিভ জায়গা পড়তে হবে, সব পড়তে হবে না, সিলেক্টিভ জায়গা পড়তে হবে। সব পড়ে কিন্তু সময় নষ্ট করো না, বারবার করে বলছি। মানে যেটুকু আমার পরীক্ষা ক্র্যাক করতে যেটুকু লাগবে সেটুকু করতে হবে। তুমি পরে ইংরাজি শিখতে হলে একটা সময় আলাদা করে তুমি শিখে নাও, কিন্তু পরীক্ষা প্রিপারেশন করতে হলে পরীক্ষার মতো করে করতে হবে।
দ্যাটস অল। ওকে, থ্যাংক ইউ সবাইকে। গুড নাইট অল অফ ইউ। তাহলে আমি স্যারকে ট্রান্সফার করছি। স্যার আছেন আপনি? হ্যাঁ স্যার, কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওয়েলকাম আমি স্যার। একটু আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, যাতে করে সময় নষ্ট না হয়। আমি এগুলোকে সব ওপেন করে রাখছি। একটা মিনিট আমাকে জাস্ট সময় দাও, একটু দেখো যে এটা দেখা যাচ্ছে কিনা। এটা শেয়ার করলাম, আশা করি দেখো দেখতে পাচ্ছ। আমি একটু গ্রুপটা ওপেন করেছি, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আমি তারপরে 2 মিনিটের বেশি সময় নেবো না, আবারও বলছি 2 মিনিটের বেশি সময় নেবো না। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, গ্রুপটা দেখো ওপেন আছে। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, গ্রুপটা দেখো ওপেন আছে। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, গ্রুপটা দেখো ওপেন আছে। আবার বলছি আজকে কোনো ডিটেলস ক্লাস হয়নি, কোনো গ্রামারে হয়নি, মানে জাস্ট একটা কোশ্চেনের রেসপেক্টে যতটুকু ডিসকাশন দরকার বা ওই কোশ্চেনটা বোঝানোর জন্য যতটুকু দরকার। আবারও বলছি ডিটেলস এ ক্লাস হবে, চ্যাপ্টার ওয়াইজ বা আমাদের যে টপিক গুলো রয়েছে সেই টপিকের উপর বেস করেই ক্লাসগুলো হবে। এবার হাতে আমাদের যা সময় রয়েছে তার মধ্যে আমরা যা যা করতে পারি, মানে আবারও বলছি যা যা করতে পারি তাই করবো, যেরকম যা আমাদের সাধ্য রয়েছে। আমরা আবারও বলছি এখনো আমাদের দাঁড়িয়ে ইএমআরএস এর ব্যাচ চলছে। তোমরা জানো পরীক্ষা একেবারে সামনে, তোমাদের মধ্যে অনেকেই আছে ফর্ম ফিল আপ করে রেখেছো। ইএমআরএস এর ক্ষেত্রেও তাই। তো ওখানে যখন পেরেছি, ওখানে যদিও আমরা হয়তো আরো 8-10 দিন সময় বেশি পেয়েছিলাম, এখানে সেই সময়টুকু আমরা পাচ্ছি না, বা 8-10 দিন কম পাচ্ছি বলতে পারো। তো তার মধ্যে যা করা যায়, তবে হ্যাঁ ওখানে সাবজেক্ট অনেক বেশি ছিল, ওখানে পেডাগজি পড়তে হচ্ছে, এনইপি 2020, টিচিং অ্যাপটিটিউড, আইসিটি, যদি আইসিটি তোমাদের এখানে আছে, এই সাবজেক্ট বা হিন্দি, এই সাবজেক্টগুলো তোমাদের একদমই নেই। হিন্দি গ্রামার, এনইপি 2020, পেডাগজি, তারপরে তোমার টিচিং অ্যাপটিটিউড, এই সাবজেক্টগুলো তোমাদের একদমই নেই। বরং ওখানে যা যা রয়েছে সবই আছে তোমাদের বাকিগুলো, যেমন জিকে ওখানে আছে, এখানেও আছে, রিজনিং আছে এক্সট্রা। হ্যাঁ তোমাদের ম্যাথ করতে হচ্ছে, ম্যাথ, এটা কিন্তু এক্সট্রা তোমাদের করতে হচ্ছে। এই যা ম্যাথ থাকার একটা বড় সুবিধা হচ্ছে কাট অফ কমবে, এটা বলতে পারো ম্যাথ থাকার একটা বড় সুবিধা, যেহেতু 20টা কোশ্চেন বা প্রাইমারি জায়গায় রয়েছে, কারণ আমাদের 4টে টপিক রয়েছে প্রাইমারি জায়গাতে। আর এই ইংলিশ বা আরেকটা সাবজেক্ট এগুলো কিন্তু হিসাব মতো সেকেন্ডারি, মানে 10 নম্বর, যেহেতু সরি 10টা কোশ্চেন থাকবে, বাকিগুলোতে 20টা কোশ্চেন। তো সেই হিসাবে বলছি, মানে সাবজেক্ট প্রাইমারি সেকেন্ডারি না, মার্কস এর বেসিসে বলছি। তো সেই হিসাবে কিন্তু ম্যাথ থাকছে, মানে কাট অফ তুলনামূলক কমবে হিসাবে বলা যায়। মানে এমন প্রচুর ছেলে মেয়ে রয়েছে ম্যাথে ভয় রয়েছে, এই ব্যাপারটা আছে। ঠিক আছে, আমি আজকে জানিয়ে দিচ্ছি, পিডিএফ বা যা কিছু আমি সবই আজকের ক্লাসে জানিয়ে দিচ্ছি, এখনই আমি শেয়ার করে দিচ্ছি সব, আমি এখনই শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। দেখো, যেটা বলার যে শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। এবার আমি তোমাদেরকে বলে রাখি, আগামীকাল জাস্ট আমার 2 মিনিট সময় নিয়ে বলে দিচ্ছি এই জায়গাটা, যে আগামীকাল তোমরা জানো যে আমাদের লাস্ট ক্লাস রয়েছে। লাস্ট ক্লাস বলতে আমাদের যে 4 দিনের যে সেশন ছিল, সেই 4 দিনের সেশনের লাস্ট ক্লাস। তার মানে এই না যে ক্লাস শেষ হয়ে যাচ্ছে, আমি বারংবার বলেছি, প্রথম দিন থেকে বলে আসছি আবার যে একটা নতুন ব্যাচ হবে। আমি আগামীকাল ক্লাসে নতুন ব্যাচ জানিয়ে দেবো, যে নতুন ব্যাচ কিভাবে হবে, কিভাবে অ্যাডমিশন নেবে, অ্যাডমিশনের প্রসেস সবকিছু, সাপ্তাহিক ক্লাস রুটিন থেকে শুরু করে কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন এবং যা করতে পারি। শুধু একটা কথা, নাম্বার অফ ক্লাস বাড়বে। আর দ্বিতীয় কথা যে তোমার পুরোটা উজাড় করে দিয়ে দেবে আমাকে, মানে তোমার কাছে কোনো কিছু রাখতে পারবে না, তোমার পুরোটা আমাকে দিয়ে দেবে, যা কিছু করার আমি এর মধ্যে করব। এবার কেউ কেউ বলছো সাবজেক্টের ক্ষেত্রে, আমি তাদেরকে বলে রাখি সাবজেক্টের ক্ষেত্রে হবে। সাবজেক্টের ক্ষেত্রে আমাদের টোটাল যে সাবজেক্ট গুলো হবে আমি বলে দিচ্ছি, মানে এসএলএসটি রেসপেক্টে,
এবার কত কে স্টুডেন্ট হবে ডিপেন্ড করছে তার উপর ব্যাচ আদৌ হবে কিনা। কারণ এসএলএসটির যে ব্যাচ হয়েছিল সেখানে হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট ছিল, কিন্তু এখানে আমি জানি না, আমি এসএলএসটি সাবজেক্ট রেসপেক্টে বলেছি কোন কোন সাবজেক্ট আমাদের সাপোর্টে রয়েছে। আমাদের সাপোর্ট মানে এসএলএসটি রেসপেক্ট আমি বলে দিচ্ছি, এখানে কি আছে নেই আমি সেগুলোকে আর দেখছি না, আমি শুধুমাত্র জানিয়ে রেখে দিচ্ছি যে বাংলা এসএলএসটি তে ছিল, বাংলা, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, দেন তোমার ফিলোসফি, এডুকেশন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, আর একটা ছিল হচ্ছে তোমার এটা কি বলে ওর নামটা বলো না, সংস্কৃত। এই টোটাল এতগুলো সাবজেক্ট আমাদের হবে, কিন্তু এখানে হয়তো বা আমরা সব সাবজেক্ট এখানে পাবো না, বা সব সাবজেক্ট হয়তো হবে না। আমি এসএলএসটি রেসপেক্টে বললাম, তাই এই সাবজেক্টগুলো আমাদের এখানে সম্ভব, ঠিক আছে। তো আমি এই যেহেতু সাবজেক্টের ক্ষেত্রে আমরা ঠিক সময় পাবো না, বা আমি যদি জোর করে করিয়েও দিই তুমি নিতে পারবে না, কারণ সেই সময়টুকু আমাদের হাতে নেই। আমি বিশ্বাস করি যে এই ব্যাপারটা বোধহয় তোমরা সবাই আমার সাথে একমত হবে, যে আগামী আমাদের যে 1 মাস বা তার কম সময় রয়েছে, কারণ আজ আমরা 11 তারিখে দাঁড়িয়ে রয়েছি, জানুয়ারি মাসের 10 এবং 11 তারিখে পরীক্ষা, তাহলে বলবো 1 মাস আমাদের হাতে সময় নেই। তো এর মধ্যে আমার মনে হয় তুমিও সাবজেক্ট পড়ার ক্ষেত্রে খুব একটা সময় পাবে না, খুব একটা সময় পাবে না। কারণ তুমি যদি টায়ার ওয়ান কোয়ালিফাই না করতে পারো তাহলে তোমার সাবজেক্টের প্রিপারেশন বৃথা হয়ে যাবে, ওটা কোনো কাজে লাগবে না। করি যা বলছি সব ঠিক। তাহলে সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিন্তু এই কয়েকদিনেই যেটুকু সময় পাবো, 25 দিন, 27 দিন, 28 দিন যা সময় পাবো, পুরোপুরি আমরা টায়ার ওয়ানের উপরে কিন্তু বেস করে থাকবো, এবং এখানে যা করা যায় ম্যাক্সিমাম মানে যেটা হবে যে নাম্বার অফ ক্লাস বাড়বে, প্রথম দিন থেকে মক টেস্ট থাকবে, প্র্যাকটিস ক্লাস থাকবে, রেগুলার ক্লাস থাকবে। মানে ঠিক আছে, প্র্যাকটিস ক্লাস বলতে মূলত এমসিকিউ ডিসকাশন, তবে এটা অবশ্যই রেগুলার ক্লাস আগে হবে, তারপরে মানে প্রত্যেকটা সাবজেক্ট রেসপেক্টে রেগুলার ক্লাস হবে। যেমন ধরো ইংলিশের যদি বলি, টপিক ওয়াইজ ইংলিশে ক্লাস হবে, যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন যা হচ্ছে তার রেসপেক্টে প্র্যাকটিস ক্লাস, অর্থাৎ প্র্যাকটিস ক্লাস হয়তো 2 সপ্তাহ বা 2-4টে ক্লাস পরে তারপরে আসবে এরকম। আবারও বলছে নাম্বার অফ ক্লাস কিন্তু বাড়বে, কিন্তু আমি সিলেবাস আমার দিক থেকে যা যা করা যায় আমি তা করব, এই কয়েকদিনে যা যা করা যায়। তো যেটা বলার, আগামীকাল অবশ্যই লাইভ ক্লাস মিস করবেন। আগামীকাল ক্লাসের গুরুত্ব মূলত 3টে জায়গায় দাঁড়িয়ে রয়েছে। 1 নম্বর, অঙ্ক নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করব, কারণ অঙ্কের ক্ষেত্রে যেটা বললাম যে অঙ্ক কিন্তু এই জায়গাটা কিং মেকার হতে চলেছে। কারণ আমি যদি জিজ্ঞাসা করি যে আমাদের 4টে সাবজেক্ট রয়েছে, জিকে, রিজনিং, তোমার আইসিটি বা কম্পিউটারের জায়গাটা, আর একটা হচ্ছে এই ম্যাথ, এই 4টের মধ্যে ডেফিনেটলি বলবে যে এই অঙ্ক এমন একটা জায়গা যেটাতে ভয় পায় প্রায় সবাই। কারণ আর্টস বা সোশ্যাল সায়েন্সে যারা স্টুডেন্ট রয়েছে তারা বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কের থেকে অনেকটা ডিটাচ। তো আবারও বলছি এই অঙ্কের জন্য কাট অফ কমবে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আগামীকাল অঙ্ক নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করবো, যে সিলেবাস কেমন কি রয়েছে, কিভাবে আমরা মার্চ করতে পারি, এবং একদম শেষে যেটা আমরা অবশ্যই প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন নিয়ে ডিসকাস করবো। 2 নম্বর জায়গা যেটা, যে নতুন ব্যাচ সম্পর্কে আগামীকাল ক্লাসে ডিটেলসে জানিয়ে দেবে, যে নতুন ব্যাচের অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, বা কিভাবে নতুন ব্যাচে অ্যাডমিশন নেবে, কোর্স ফি কি হবে। কোর্স ফির ক্ষেত্রে বলে রাখি সর্বনিম্ন কোর্স ফি থাকবে, মানে এনভিএস কেভিএস এর মধ্যে একটা পরীক্ষা, আর তোমাদের এই ম্যাচুরিটি রেসপেক্টে তুমি এই কোর্স ফি কে মেলাতে পারবে না, যে এতটাই কম কোর্স ফি থাকবে। বা উল্টো দিকে এরকম বলতে পারি যে তোমার পরিচিত মেজো সেজো যে সমস্ত ইনস্টিটিউট পড়াচ্ছে তাদের তুলনায় কোর্স ফি কম থাকবে, কিন্তু কোয়ালিটি অফ এডুকেশন যদি বলি ধারে কাছে পৌঁছাতে পারবে না। তোমার পরিচিত যে সমস্ত বড় ইনস্টিটিউট যাদেরকে মনে করো, ধারে কাছে পৌঁছাতে পারবে না। প্রথম দিন থেকে মক টেস্টের সুবিধা থাকবে, যে তুমি কোথায় দাঁড়িয়ে রয়েছো, কতটা কি প্রিপারেশন দরকার, জাজমেন্ট করতে পারবে। কারণ হাতে যেহেতু সময় কম, আমাদেরকে সপ্তাহে প্রায় একসঙ্গে চলতে হবে, যে ধরো 1 সপ্তাহ পর পর 2টো ইংলিশ ক্লাস হলো, তারপর শেষের দিকে একটা প্র্যাকটিস ক্লাস দিতে হচ্ছে, এরকমটা। এছাড়া আর আমাদের হাতে কোনো সময় নেই। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে আবারও আরো একবার রিপিট করছি, যে আগামীকাল ক্লাসে আমি এগুলো সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো। এমন না যে মুখে বলবো, লিখিত আকারে, এই যেমন লেখা রয়েছে এরকম, যে কোর্সের ব্যাপারে পুরোটা লেখা থাকবে, একদম লিখিত আকারে তোমাদের সাথে শেয়ার করে দেবো, যে ক্লাসের টাইমিং কি হবে, ক্লাসের ডিউরেশন, কোর্সের ডিউরেশন, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন, সাপ্তাহিক রুটিন কি হবে, সমস্ত কিছু আমি আগামীকাল ডিটেলসে তোমাদের সাথে ডিসকাস করে দেবো এই এর মধ্যে, ক্লাসের মধ্যে। এছাড়া বাংলা গ্রামার রয়েছে, জানো তোমরা, তোমাদেরকে বাংলা গ্রামার পড়তে হচ্ছে। তো বাংলা গ্রামারটা আমি এই এর মধ্যে থাকবে, মানে বাংলা গ্রামারও ক্লাস হবে। তো সেই জন্য আর কি বলছি, প্রত্যেকটা যা যা রয়েছে আমাদের সবটাই এর মধ্যে পুরোপুরি কভার হবে 100%। এবং আমি আবারও বলছি, যা করা যায় এই কয়েকদিনে আমি তার বাইরে গিয়ে চেষ্টা করে দেবো।
তো আগামীকাল এই নিয়ে আমি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো যে নতুন ব্যাচের অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, কিভাবে অ্যাডমিশন নেবে, কোর্স ফি কি হবে, সাপ্তাহিক রুটিন, কোন কোন স্যার ম্যাডাম ক্লাস নেবেন। মানে ম্যাথ এবং রিজনিং এ ধরো আমাকে দেখছো, কিন্তু আমি বাদ দিয়েও ম্যাথ এবং রিজনিং এ আরো 2জন ফ্যাকাল্টি থাকবে। ম্যাথ এবং রিজনিং এ আমাকে ধরে টোটাল 3জন ফ্যাকাল্টি থাকবে। সাপ্তাহিক রুটিন, নেক্সট কোর্সের ডিউরেশন, ক্লাসের টাইমিং, সবকিছু। তৃতীয় যে পয়েন্টটা বা যেটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে মাস্টার সিক্রেট কোড। আগামীকাল ক্লাসে একটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে, যার সাহায্যে বিগত ক্লাসের রেকর্ডিং এবং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। মানে বিগত ক্লাস বলতে গতকাল যে এটা হয়েছিল কি বলে স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস, সেই ক্লাস এবং প্রথম যে রিজনিং ক্লাস, এই দুটো ক্লাসেরই কিন্তু রেকর্ডিং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। আগামীকাল যে মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে, ঠিক আছে? আশা করি পুরো 3টে পয়েন্টই বোঝা গেছে। প্রথম, অঙ্ক নিয়ে ডিটেলসে ডিসকাশন হবে। দ্বিতীয়, নতুন ব্যাচ নিয়ে ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে অ্যাডমিশন প্রসেস, কোর্স ফি, তোমার সাপ্তাহিক রুটিন, স্যার ম্যাডাম, সমস্ত কিছু, ক্লাসের টাইমিং, ক্লাসের ডিউরেশন, কোর্সের ডিউরেশন। তৃতীয় যেটা মাস্টার সিক্রেট কোড, যার সাহায্যে বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় সবকিছু পেয়ে যাবে। আজকে যেটা বলার, কোড যেটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, যেরকম পাঠাও কোনো রকম অন্য ফরম্যাটে পাঠাবে না। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে। সিক্রেট কোড প্রতিবার পাল্টাবে। আগামীকাল তো মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হচ্ছে। কোড হচ্ছে স্কাই ইজ দ্য লিমিট। কোড কি দেখো, স্কাই ইজ দ্য লিমিট। প্রতিদিনের একবার কোডগুলো আর একবার রিকল করার চেষ্টা করো, দেখো বুঝতে পারবে। আজকে কোড হচ্ছে স্কাই ইজ দ্য লিমিট। নাম্বারটা সেম থাকছে, আগামীকাল এই নাম্বারটা কিন্তু পাল্টে যাবে। নাম্বারটা সেম থাকছে, স্কাই ইজ দ্য লিমিট। আবারও বলছি, আগামীকাল সমস্ত রেকর্ডিং ক্লাস, পিডিএফ নোট সবকিছু তোমাদের কাছে পৌঁছে যাবে। স্কাই ইজ দ্য লিমিট হচ্ছে কোড, আর সরি হ্যাঁ, স্কাই ইজ দ্য লিমিট হচ্ছে কোড, আর নাম্বারটা হচ্ছে 6291515880। শুধুমাত্র এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে না। বারবার বলছি, তোমাদের কাছে সবকিছু পৌঁছে যাবে। 6291515880। আগামীকাল লাইভ ক্লাস মিস করো না, কারণ লাইভ ক্লাস ছাড়া তুমি কোনো কিছু জানতে পারবে না, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। অর্থাৎ কোর্স সম্পর্কেও তুমি কোনো কিছু গ্রুপে পাবে না। তোমরা তো নিশ্চয়ই কোনো না কোনো হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেল, যেগুলো লিঙ্ক শেয়ার করেছি, জয়েন করেছো। ওখান থেকে দেখো, তুমি সমস্ত কিছু পাবে। বিভিন্ন পরীক্ষার যা কিছু নোটিফিকেশন, তাদের লিঙ্ক বা তাদের যে কোনো রকমের প্রয়োজনীয় ইনফরমেশন, লাইভ ক্লাসের লিঙ্ক, মক টেস্ট, সবকিছু পাবে। কিন্তু ভর্তি সংক্রান্ত কিছু পাবে না। আবারও বলছে, আমাদের সমস্ত রকমের কোর্স রয়েছে, কিন্তু ওখানে কোনো কিছু শেয়ার করা হয় না, যা কিছু লাইভ ক্লাসের মধ্যে। কারণ আমাদের যেটা হয় যে লিমিটেড স্টুডেন্ট থাকবে। আগামীকালও যে আমাদের এনভিএস কেভিএস ব্যাচ শুরু হবে, সেখানেও কিন্তু লিমিটেড স্টুডেন্ট থাকবে। এমন না যে যেদিন খুশি পেমেন্ট করছো, যখন খুশি পেমেন্ট করছো, যেদিন ইচ্ছা ভর্তি হচ্ছে, না। দেখবে আগামীকালই শুধুমাত্র ভর্তিতে থাকবে এবং লিমিটেড স্টুডেন্ট থাকবে, যে জানিয়ে দেওয়া হবে যে এতজন স্টুডেন্ট থাকবে ক্লাসে বা ব্যাচে, তার বেশি স্টুডেন্ট থাকবে না। তো এগুলো আগামীকাল ডিটেলসে আমি লাইভ ক্লাসের মধ্যে জানিয়ে দেবো। সেই জন্য বলছি যে কোনো কিছু বাইরে পাবে না, যে গ্রুপে শেয়ার করা হচ্ছে বা ওপেন যে গ্রুপগুলো রয়েছে। ধরো তুমি এনভিএস কেভিএস রয়েছে, সবাই তার এনভিএস কেভিএস গ্রুপে নেই, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট সে যে কোনো এর হতে পারে, তারা কিন্তু সবাই হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে রয়েছে। এই মুহূর্তে প্রায় 11,000 তোমার মেম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে, টেলিগ্রামে প্রায় 9,000 কাছাকাছি প্রায়। তো সব জায়গায় দেখো, তুমি হাজার চেষ্টা করলে একটা মেসেজ পাবে না যে কোর্স সংক্রান্ত কোনো ইনফরমেশন দেওয়া আছে যে এই ব্যাচে ভর্তি চলছে, এই চলছে। কারণ আমাদের ওই টাইপের কোনো কিছু নেই, মানে পাবে না। আমাদের কাছে ডিসকাউন্ট বলে কোনো কিছু হয় না। মানে এই ব্যাপারগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। ডিসকাউন্ট ব্যাপারটা একটা আই ওয়াশ মাত্র, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। দেখবে অনেকে এরকম টাইপের দিচ্ছে, আমরা করি না এগুলো। এরকম দেয় যে আপার প্রাইমারি টেটের সাথে সিটেট ফ্রি। ব্যাপারটা তোমাকে আর কিছু না, মানে তুমি যে কত বড় বোকা সেটাকে একটা সুন্দর করে একটা কনস্টিটিউশনাল ওয়েতে তোমাকে দেখাচ্ছে যে আমরা সবাই জানি সিলেবাস কম বেশি একই রকম, 19-20 পার্থক্য আছে আপার প্রাইমারি টেট আর সিটেট পেপার 2 এর মধ্যে, আর তোমাকে সেটাই খাওয়াচ্ছে। বাংলা গ্রামার ক্লাস কতদিন পাবো? এখানে কোনো দিন বা আসছে না, এখানে সিলেবাস আসছে। আবারও বলছি, বাংলা ক্লাস কতদিন পাবে, ইংলিশ ক্লাস কতদিন পাবে, এটা ম্যাটার করছে না। ম্যাটার করছে আমাদের যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাসটা শেষ করানোর জন্য যতগুলো ক্লাস দরকার। আমি তো বললাম যে সপ্তাহে একটার জায়গায় দুটো, দুটোর জায়গায় 3টে, নাম্বার অফ ক্লাস বাড়বে। কিন্তু ওই রকম টাইপের কোনো ব্যাপার নেই, ওই রকম টাইপের কোনো ব্যাপার নেই যে চলো গ্রামারের জন্য এই 4টে ক্লাস, তার মধ্যে যা কিছু হবে, ওই টাইপের ব্যাপার নেই। তুমি যে বাকি যে ট্র্যাডিশনাল জায়গাগুলো বোঝো, ওখান থেকে বেরিয়ে এসো।
আবারও বলছি যে নাম্বার অফ ক্লাস বাড়বে, যেটা রিপিটেডলি বলছি, নাম্বার অফ ক্লাস বাড়বে, কিন্তু কখনো এরকম হবে না যে যাই হোক করে যেভাবে খুশি সিলেবাস শেষ করে দেওয়া হচ্ছে। নাম্বার অফ ক্লাস বাড়বে, কিন্তু কখনোই এরকমটা তোমার এই জায়গাটা কখনো মনে হবে না। ঠিক আছে? তো সেগুলো আমি আবারও বলছি, লাইভ ক্লাসের মধ্যে পাবে, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। তাই বলবো অবশ্যই লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। 1.5 ঘন্টা ক্লাস করার জন্য মোবাইলের ডেটা বাঁচিয়ে রেখো। আগামীকাল ঠিক রাত 8টা থেকে শুরু হবে, 8টা থেকে মোটামুটি 9টা 15 পর্যন্ত অঙ্কের মধ্যে থাকবো। 9টা 15-র পর আমি নতুন ব্যাচ সম্পর্কে ডিটেলসে জানিয়ে দেবো। মোটামুটি ধরো এটা প্রায় 9:30 পর্যন্ত চলবে, দেন 9:30টার সময় আমি ওই সিক্রেট কোডটা শেয়ার, মাস্টার সিক্রেট কোড যেটা আছে ওটা শেয়ার করে দেবো। মানে একদম মাপা 1.5 ঘন্টায় ক্লাস হবে, তার বেশি না, এবং এর মধ্যে সমস্ত কিছু আমি কভার করে দেবো। তো অবশ্যই আগামীকাল লাইভ ক্লাস অ্যাটেন্ড করো, যেখান থেকে সবকিছু, আবারও বলছি, যে কদিন সময় আছে, অ্যাকচুয়ালি 20 ডেজ 20 ডেজ বাকি আছে, সব কমপ্লিট হবে। তো আমি জানি না মানে এটাকে আর কিভাবে বলবো। এখন তুমি যেটাকে 20 বলছো, কেউ 15 বলতে পারে, আমার কাছে এটা প্রায় 25 দিন থেকে 28 দিন, এই আর কি। এবার তুমি যেভাবে দেখো, ঠিক আছে, যেভাবেই তুমি সকাল দেখো না কেন, আমার কাছে এটা 25 দিন বা 26 দিন এরকম, তোমার কাছে 20 দিন হতে পারে, এটাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তো আমি তো রিপিটেডলি সেই নিয়ে বোধহয় আমি বহু কথা বলেছি, অনেকগুলো সেন্টেন্স আমি ইউজ করলাম যে যা যা করা যায়, নাম্বার অফ ক্লাস বাড়বে। আমি এক্সাম্পল হিসেবে বললাম যে ধরো 2টো রেগুলার ইংলিশ ক্লাস হলো, তারপরে একটা প্র্যাকটিস ক্লাস দেওয়া হলো। আমি জানি না এরপরে বলতে গেলে আমাকে বানান করে বলতে হবে, এরপরে বলতে হলে আমাকে বানান করে বলতে যে নাম্বার অফ ক্লাস NUMBER OF অফ CLASS ক্লাস, একটু এ এ ক টয়রস্যু একটু বেশি বয়কার তালবুসি, দেখো এরকম ভাবে বললে বোঝা যাচ্ছে, তাহলে আমি এইভাবে বলবো। আমি তো রিপিটেডলি বলছি, মানে এই 20 দিন বলো 25 দিন বলো যাই বলো, এটাই সময় রয়েছে। এটা টেনে টুনে আমরা তো আর বড় করতে পারবো না, এর মধ্যে যা করা যায় আমি তাই করব। আমি তো রিপিটেডলি বলছি যে এখনো একটা ব্যাচ চলছে EMRS এর, এখনো ক্লাস চলছে, এখনো সেই ব্যাচটা রানিং রয়েছে। তো সেখানে যখন করতে পারলাম, সেখানে যখন এতগুলো সাবজেক্ট রয়েছে, যেখানে তোমাদের হিন্দি গ্রামার নেই, ওখানে তো ইংলিশ বাংলার সাথে হিন্দিও রয়েছে, এখানে হিন্দি নেই, এখানে টিচিং অ্যাপটিটিউডের অস্তিত্ব নেই, এখানে পেডাগজি বা NEP 2020 নেই। আছো তো? বা EMRS এ ফর্ম ফিল আপ করেছো আগের দিন বললো অনেকে, ঠিক বলছি তো? এই সিলেবাসে এগুলো আছে তো? এখানে তো নেই। এখানে এক্সট্রা হিসাবে অঙ্কটা রয়েছে, এটা ঠিক যে এখানে এক্সট্রা হিসাবে অঙ্কটা রয়েছে। বাকি এগুলো যে যা কিছু আমি তো বললাম, যে কদিন আছে লড়ে নেব, যে কদিন আছে লড়ে নেব, দেখা যাক কি করতে পারি। আমি তোমাকে এই কমিটমেন্ট করে নিয়ে আসবো না এসব বাবা ভর্তি হয়ে যাও, আমার কাছে পড়লেই চাকরি, টায়ার ওয়ান কোয়ালিফাই করিয়ে দেবো, গ্যারান্টি, কোশ্চেন সব কমন আসবে। আমি ওই মহামানবদের দলে পড়ি না, ওই মহামানবদের দলে পড়ি না। ওসবের জন্য বিরাট বিরাট মহামানব রয়েছে, বিরাট শেপ, বিরাট কালার, বিরাট স্পেস নিয়ে বসে রয়েছে। তোমার কাছে যদি সেরকম মহামানবের পরিচয় না থাকে আমাকে বলতে পারো, আমি 2-4টে নাম্বার পাঠিয়ে দেবো। তাদের কথা শুনলে মনে হবে পরীক্ষা দেওয়ারও দরকার নেই, বাড়ি বসে থাকলে চাকরি হয়ে যাবে। তুমি না থাকলে বলো, আমি নাম্বার দিয়ে দিচ্ছি 2-4টে। আমার কাছে এরকম পরিচিত মহামানব আছে, হেভি মহামানব, শুধু নাম মন্ত্র দেবে আর তুই পাস করে যাবে। শুধু আমাকে বলো, একবার বলো নাম্বার দিন, আমি পাঠিয়ে দিচ্ছি। হেভি মহামানব সব, তো দেখলে পছন্দ হবে। ওখান থেকে বেরিয়ে এসো, অনেকটা অনেকটা বয়স হয়েছে, এমন তো না ইম্যাচিওর। আমরা যারা এখানে গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়েছে, সাথে আবার বিএড রয়েছে, কেউ কেউ সিটেট কোয়ালিফাই করে গেছে। ম্যাচুরিটি এমন জায়গায় পৌঁছে গেছে যে আলাদা করে জ্ঞান দেওয়ার জায়গায় নেই, পুরো মাথা ভর্তি সবকিছু রয়েছে। নতুন আমি এই যা কিছু এই কয়েকদিন ক্লাসে বলেছি বোধহয় সবকিছু ঢুকেনি, এই কানের এই পর্যন্তই বেঁধে রয়েছে। এই 2-4 দিন যে একটুকু রয়েছে ঝুলে ঝুলে থাকবে, তারপরে আমার এই মুখটা যে ভারী যাবে, ওখান থেকে কান থেকে পড়ে যাবে, মাথায় ঢুকেইনি এখনো পর্যন্ত। আমি তো বলছি যে এরকম মহামানব আছে, কান দিয়ে ঢুকবে না, এমনি অন্য জায়গাতে ঢুকে মাথায় সোজা যাবে, সোজা একদম চাওড়া হয়ে এখান দিয়ে ঢুকে যাবে। চলো আমি এই পর্যন্ত রাখলাম তাহলে। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। যে কথাগুলো বলছি মন দিয়ে বোঝার চেষ্টা করো, তাহলে এই টাইপের কোশ্চেন গুলো আসবেই না, এই টাইপের কোন কোশ্চেন গুলো দেখবে আসছেই না, এমনি বুঝতে পারছো সবকিছু। ঠিক আছে? আগামীকাল আমি আবারও বলছি, লিখিত আকারে শেয়ার করে দেবো, রিটেন শেয়ার করে দেবো, যে কি থাকবে না থাকবে, কি হবে না হবে সবকিছু। ডিসিশন নেওয়ার দায়িত্ব তোমার সব। ঠিক আছে? থ্যাংক ইউ। এই তো প্রশংসা করে দিলে ব্যাস। এই যে এর তো আর কলার নেই, দেখো এর তো আর কলার নেই। যাক, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, হ্যাঁ, গুড নাইট। আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হচ্ছে, আমি নিজে থাকবো। ঠিক আছে?
ইয়ে রেকর্ডিং পাওয়া যাবে, সব পেয়ে যাবে। আমি আবারও বলছি, রেকর্ডিং সব পেয়ে যাবে, সব ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবে, কথা দিচ্ছি, কথা দিচ্ছি, সবার কাছে রেকর্ডিং যাবে। কালকে লাইভ ক্লাস অ্যাটেন্ড করো, ওখান থেকে সবকিছু পেয়ে যাবে। সো থ্যাংক ইউ, গুড নাইট।